আসসালামু আলাইকুম সবাইকে সরলরেখার অষ্টম লেকচারে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সাদমান আবির। আজকের ক্লাসে আমরা 3.E থেকে বাকি যে সকল গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যাগুলো আছে ওই সকল অঙ্কগুলোর বেসিক সহ একদম গোড়া থেকে শুরু করে আগা পর্যন্ত সবগুলো বুঝবো, সমাধান করব ইনশাআল্লাহ। তো আমরা 3.E এর উপরে আজকের ক্লাস সহ টোটাল 3টা ক্লাস নিচ্ছি। তা আপনি যদি এই 3টা ক্লাসের একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে করেন, বুঝেন, নোট করে ফেলেন, তাহলে আমার বিশ্বাস ইনশাআল্লাহ 3.E নিয়ে আর কোনো সমস্যা আপনি ফেস করবেন না। আমাদের এই অধ্যায় থেকে প্রায় আজকের অঙ্কগুলো সহ প্রায় আমরা 15টার মতো গাণিতিক সমস্যা সলভ করাচ্ছি। ঠিক আছে, বইয়ের বলতে গেলে যে অঙ্কগুলা ইম্পর্টেন্ট, ফার্স্ট মানে সিঙ্গেল স্টার হোক, সেকেন্ড স্টার হোক, থার্ড স্টার হোক, মানে 3 স্টার হোক, 4 স্টার হোক, 5 স্টার হোক, সবগুলো অঙ্ক আমরা সলভ করে ফেলছে, বুঝছেন? তো এই অঙ্কগুলো ভালোভাবে করবেন, ইনশাআল্লাহ 3.E শেষ হয়ে যাবে। আর এখন থেকে ভাইয়ার চেষ্টা করব রেগুলার ক্লাস নেওয়ার জন্য, শুক্রবার বাদে। শুক্রবারটা হচ্ছে ভাইয়ার জন্য, ঠিক আছে? তো সপ্তাহে 7 দিনের মধ্যে 6টা দিন ক্লাস নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব, যদি না লোডশেডিং না হয়। যেহেতু আপনারা জানেন যে বাংলাদেশে এখন লোডশেডিং শুরু হয়েছে, অনেক সময় লোডশেডিং এর কারণে ক্লাস নিতে পারি না, ঠিক আছে? তো আপনারা যদি চান আর কি, যদি ইচ্ছা করেন, তাহলে আপনাদের যে সকল ফ্রেন্ডের সরলরেখা অধ্যায়টা দরকার তাদেরকে কমেন্টে মেনশন করতে পারেন, অথবা চাইলে আপনারা বিভিন্ন গ্রুপে বা আপনাদের প্রোফাইলে ক্লাসটাকে শেয়ার করতে পারেন। আর আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসে থেকে ভাইকে সাপোর্ট করতে পারেন ইফ ইউ উইশ, ঠিক আছে? তো শুরু করা যাক আমাদের সরলরেখা 3.E এর 8 নম্বর লেকচার। তার আগে ভাইকে একটু বলবেন যে ভাইয়ার ভয়েস মানে কণ্ঠস্বর স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, আর ভাইকে স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা, মানে অডিও আর ভিডিও ক্লিয়ার কিনা, ভাইকে যদি একটু কমেন্টে জানাতেন, ঠিক আছে? তো ভাই একটু চেক করি, যদি কেউ একজন জানাতেন ভাইকে। সিফাত হোসেন ওয়ালাইকুম আসসালাম, উম্মে সালমা ওয়ালাইকুম আসসালাম। ওকে, যেহেতু সবকিছু ক্লিয়ার, তো ভাই ক্লাস শুরু করে দিই, ঠিক আছে? তো আজকে ক্লাসে যে অঙ্কগুলো আমরা সলভ করব ওই অঙ্কগুলো শুরু করি। প্রথম, ম্যাথ 1। প্রথমে একটা সহজ অঙ্ক। আমাকে দুইটা সমীকরণ দিয়ে দিছে, আর আমাকে বলছে যে সমীকরণদ্বয় একই সরল রেখাকে সূচিত করলে এ ও বি এর মান নির্ণয় করো। এ ও বি এর মান নির্ণয় করো, ঠিক আছে? তো এই অঙ্কটা আমাদের সিকিউতে আসে 2 নম্বরের জন্য, বাট এই অঙ্কটা এমসিকিউতে খুব বেশি আসে। সেটা আমাদের এইচএসসি এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, পাশাপাশি ভার্সিটি অ্যাডমিশনের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট এই টাইপের অঙ্কগুলো। ওকে, তো আমরা এখন শুরু করি আমাদের সলিউশন। তো আমাকে এখানে দুইটা সমীকরণ দিয়ে দিচ্ছে, তো আমি দুইটা সমীকরণ লিখি। 3x + 7y = 21। তো অলওয়েজ মাথায় রাখবেন যে সমান চিহ্নের ডান পাশে শূন্য রাখবেন, সমান চিহ্নের ডান পাশে শূন্য রেখে হিসাব করবেন। ওকে, তো এই যে +21 কে আপনি এই পাশে নিয়ে আসেন, তাহলে সেটা হয়ে যাবে -21। সমান চিহ্নের ডান পাশে সবসময় শূন্য রাখবেন, কারণ আমাদের ম্যাক্সিমাম সূত্র তৈরি করা হয় বা গঠন করা হয় সমান চিহ্নের ডান পাশে শূন্য রেখে। ওকে, আচ্ছা,
এবার আমাকে আরো একটা সমীকরণ দিয়ে দিছে, সেটা হচ্ছে 2ax - 3by + 6 = 0। আমাকে আরো একটা সমীকরণ দিয়ে দিছে। এখন আমাকে বলতেছে যে এই দুইটা সমীকরণ দিয়ে একই সরল রেখাকে বোঝায়, মানে ধরেন এই একটা সরল রেখা, ঠিক আছে? তো এই সমীকরণ দিয়ে যে রেখাকে বোঝানো হচ্ছে, এই সমীকরণ দিয়ে ওই একই রেখাকে বোঝানো হচ্ছে। এই শর্তে আমরা এ আর বি এর মান নির্ণয় করব। ওকে, তো দেখেন, যদি দুইটা সমীকরণ দিয়ে একই সরল রেখাকে বোঝায় তাহলে কি ঘটে? তো আমরা লিখব যেহেতু 1 নং ও 2 নং, যেহেতু 1 নং ও 2 নং সমীকরণ দিয়ে 1 নং ও 2 নং সমীকরণ দিয়ে একই সরল রেখাকে সূচিত করা হয়েছে। তো মাথায় রাখবেন, দুইটা সমীকরণ দিয়ে যদি একই সরল রেখাকে বোঝায় তাহলে x এর সহগদ্বয়ের অনুপাত মানে ভাগফল, x এর সহগদ্বয়ের ভাগফল এবং y এর সহগদ্বয়ের অনুপাত মানে ভাগফল, y এর সহগদ্বয়ের অনুপাত এবং কনস্ট্যান্ট মানে ধ্রুবকদ্বয়ের অনুপাত, এই ধ্রুবকদ্বয়ের অনুপাত পরস্পর সমান হবে। ঠিক আছে ভাই, কি বলছি? দুইটা সমীকরণ দিয়ে যদি একই সরল রেখাকে বুঝায় তাহলে x এর সহগদ্বয়ের অনুপাত, y এর সহগদ্বয়ের অনুপাত আর কনস্ট্যান্ট মানে ধ্রুবকদ্বয়ের অনুপাত পরস্পর সমান হবেই হবে। বুঝতে পারছেন? আচ্ছা, আমার টার্গেট হচ্ছে a আর b এর মান বের করা। তো এখন এই তিনটা অনুপাত পরস্পর সমান, তাহলে আমি এইটা সমান এটা ধরে হিসাব করতে পারি। যেহেতু তিনটা অনুপাত পরস্পর সমান, তাহলে এই অনুপাত সমান এই অনুপাত নিয়ে হিসাব করা যায়। তাহলে আমি লিখতে পারি যে 3/2a = -21/6। এবার যদি আমরা এখান থেকে হিসাব করি, তাহলে এটা আসবে। আর যদি এখান থেকে a এর মানটাকে হিসাব করি তাহলে আমরা পাবো হচ্ছে এটা। তাহলে এটা হচ্ছে a এর মান পেয়ে গেলাম। ওকে, এবার b এর মান বের করার জন্য আমরা কি করব? আমরা যদি এটা আর এটা এই দুইটা অনুপাত নিয়ে হিসাব করি তাহলে পেয়ে যাব b এর মান। তো আমরা যদি এই দুইটা অনুপাত নিয়ে হিসাব করি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 3 × 21 = 43, তারপর b সমান পাচ্ছি 42/63। এবার 6 7 42, 7 9 63, 21 দিয়ে গুণ করে 21 দুগুণে 42, 3 × 21 = 63। তাহলে এটা হচ্ছে আমাদের b এর মান। ঠিক আছে, তাহলে আমরা a আর b এর মান বের করে ফেললাম। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এখান থেকে আমরা কি জানলাম? দুইটা সমীকরণ দিয়ে যদি একই সরল রেখাকে সূচিত করা হয় তাহলে x এর সহগদ্বয়ের অনুপাত, y এর সহগদ্বয়ের অনুপাত আর ধ্রুবকদ্বয়ের অনুপাত পরস্পর সমান হবে। এরপরে আপনি এটার সাথে ধ্রুবকদ্বয়ের অনুপাতকে সমান ধরে হিসাব করবেন, পেয়ে যাবেন অজানা রাশিটার মান, এই ক্ষেত্রে হচ্ছে a। এরপরে এই অনুপাতের সাথে ধ্রুবকদ্বয়ের অনুপাতকে সমান ধরে হিসাব করবেন, পেয়ে যাবেন আরেকটা অজানা রাশির মান, এই ক্ষেত্রে সেটা হচ্ছে b। ক্লিয়ার? তাহলে আই হোপ এই অঙ্ক নিয়ে কোনো প্রশ্ন নাই। এবার আমরা চলে যাই আরো একটা ইম্পর্টেন্ট অঙ্কে, যে অঙ্কটা আমরা এখন করব 2 নাম্বারটা। এটা অনেক ইম্পর্টেন্ট, প্লাস এখান থেকে বোঝার মতো জিনিস আছে। ওকে, দেখেন, তো আশা করি এটা এমসিকিউতে আসলে, যদি ভার্সিটি অ্যাডমিশনে আসে বা এইচএসসিতে আসে তাহলে ধুমধাম করে ফেলতে পারবেন। ওকে, আর সিকিউতে আসলে তো 2 এ 2 পেয়ে যাবেন ইনশাল্লাহ। ওকে, এবার আমরা চলে যাই আরো একটা ম্যাথ 2।
আচ্ছা, তো দেখেন এই ম্যাথ আমরা নতুন একটা জিনিস শিখবো। আমাকে একটা সমীকরণ দিছে 3x প্লাস √3y প্লাস 2 = 0, এই একটা সমীকরণ দিয়ে দিছে, এবং আরেকটা সমীকরণ দিছে x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল টু p সমীকরণ দ্বয় একই সরল রেখাকে সূচিত করলে আলফা এবং পি এর মান নির্ণয় করো। ঠিক আছে, এই অঙ্কটা ইম্পর্টেন্ট, প্লাস এই অঙ্ক থেকে বোঝার মতো জিনিস আছে। একটা পয়েন্টে গিয়ে এই অঙ্কে আপনাদের ভুল হয়, ঠিক আছে, তা আশা করি আজকের পরে আর ভুল হবে না। তো সলিউশনে চলে যাচ্ছি আমরা। তো আমাদেরকে যে দুইটা সমীকরণ দিয়ে দিছে, আমরা আগে ওই দুইটা সমীকরণ লিখে ফেলি। একটা দিয়ে দিছে 3x প্লাস √3y প্লাস 2 = 0, তাহলে এটা হচ্ছে 1 নং। আরেকটা সমীকরণ দিয়ে দিছে x cos আলফা প্লাস y sin আলফা = p। তো ভাই কি বলছিলাম, সমান চিহ্নের ডান পাশে সবসময় 0 রেখে হিসাব করব। ওকে, তাহলে এই যে p কে আমরা বাম পাশে নিয়ে আসি, তাহলে প্লাস p বাম পাশে আসলে হবে মাইনাস p, এটাকে আমরা দিয়ে দিলাম 2 নং। ক্লিয়ার? ওকে, এখন আমাকে প্রশ্ন বলেই দিছে যে এই দুইটা সমীকরণ দিয়ে একই সরল রেখাকে বোঝায়। তাহলে লিখলাম যে 1 নং, যেহেতু 1 এবং 2 নং সমীকরণ দিয়ে, যেহেতু 1 এবং 2 নং সমীকরণ দিয়ে একই সরল রেখাকে সূচিত করা হয়েছে। ঠিক আছে, সেহেতু x এর সহগ দ্বয়ের অনুপাত, তাহলে এই x এর সহগ দ্বয়ের অনুপাত, তার মানে 3 cos আলফা, তারপরে y এর সহগ দ্বয়ের অনুপাত অর্থাৎ √3 sin আলফা, এবং ধ্রুবক দ্বয়ের অনুপাত পরস্পর সমান হবে। তাহলে সূত্র অ্যাপ্লাই করলাম যে দুইটা সমীকরণ দিয়ে যদি একই সরল রেখাকে বোঝায়, তাহলে x এর সহগ দ্বয়ের অনুপাত, y এর সহগ দ্বয়ের অনুপাত আর ধ্রুবক দ্বয়ের অনুপাত পরস্পর সমান হবে। এরপর আমরা কি বলছিলাম মনে আছে তো না, গত অঙ্কটাই কি বলছিলাম, এখন আমরা এটার সাথে এটাকে সমান ধরে হিসাব করব। আচ্ছা, এখন ভাই এখানে একটা কথা বলে রাখি। কি কথা? এর আগের অঙ্কটাতে সাইন আর কস কে ছিল না, সরল রেখার এই অঙ্কটাতে সাইন আর কস আছে। তো ভাইয়ের এই কথাটা ভালোভাবে শুনেন, এটা অনেক অঙ্কে আপনাকে হেল্প করবে। যে সরল রেখা অধ্যায়ে সাইন আর কস দিয়ে যদি অঙ্ক থাকে, তাহলে এভাবে সলভ করবেন। কিভাবে? ধাপ 1, যদি সরল রেখার অঙ্কে সাইন আর কস দিয়ে অঙ্ক থাকে, তাহলে এই স্টেপ ফলো করবেন। ঠিক আছে, দেখবেন ইজিলি পারবেন। প্রথম স্টেপ কি? প্রথম স্টেপ হচ্ছে সাইন আলফা ও কস আলফা এর মান বের করবেন। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম কাজ। ঠিক আছে ভাই, এখানে সংখ্যা লিখতেছি, করবেন। ওকে, তাহলে স্টেপ 1 কি? সরল রেখার অধ্যায়ে যদি সাইন আর কস দিয়ে অঙ্ক আসে, তাহলে প্রথম স্টেপ হচ্ছে সাইন আর কস এর মান বের করবেন। এবার স্টেপ 2 হচ্ছে খুব ছোট্টবেলায় আমরা একটা সূত্র শিখছিলাম, সেটা ছিল এরকম যে সাইন স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা = 1। এই
এই সূত্রটা প্রয়োগ করে এই সূত্রটা অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করে এখানে সাইন আলফা, এখানে কস আলফার মান ও কস আলফা এর মান বসিয়ে দিবেন। ঠিক আছে, দেখবেন প্রশ্নে যেটা আপনার কাছ থেকে চাওয়া হয়েছে ওইটা সুরসুর করে চলে আসবে। ব্যাপারটা বোঝা গেছে? ওকে, তাহলে সরলরেখার অধ্যায়ে যদি সাইন আর কস দিয়ে অঙ্ক আসে এই দুটো স্টেপ ফলো করবেন। ঠিক আছে, লাখ টাকার অ্যাডভাইস দিয়ে দিছি। আচ্ছা, এবার দেখেন, সো এই দুইটা সমীকরণ দিয়ে যদি একই সরল রেখাকে বুঝায় তাহলে এক্স এর সহগ দ্বয়ের অনুপাত, ওয়াই এর সহগ দ্বয়ের অনুপাত আর ধ্রুবক দ্বয়ের অনুপাত পরস্পর সমান হবে। তাহলে এখানে যেহেতু সাইন আর কস আছে, তাহলে আমরা কি করব, আগে সাইন আর কস আলফার মান বের করব। ওকে, তাহলে আমরা এটা সমান এটা ধরে হিসাব করতে পারি। তাহলে আমরা যদি এটা সমান এটা ধরে হিসাব করি তাহলে কত আসে দেখি। হ্যাঁ, তাহলে এখান থেকে যদি আমরা হিসাব করি তাহলে আমরা পাচ্ছি এটা। হ্যাঁ, তাহলে এখান থেকে সরি এটা তো 3। হ্যাঁ, এবার ঠিক আছে, তাহলে এখান থেকে হিসাব করলে কস আলফার মান আসবে এটা। ঠিক আছে, ওকে, এগুলো পরীক্ষার খাতে কিন্তু পাশাপাশি লিখবেন না, পরীক্ষাতে নিচে নিচে লিখবেন, ভাই বোঝানোর জন্য লিখতেছে জায়গার অভাবে। এবার আমরা এই অনুপাত আর এই অনুপাতকে সমান ধরে হিসাব করব, তাহলে পেয়ে যাব সাইন আলফার মান। ঠিক আছে, তাহলে এই দুইজনকে সমান ধরে হিসাব করি, তাহলে এই দুইজনকে সমান ধরে হিসাব করার পরে সাইন আলফা সমান পাচ্ছি এটা। ঠিক আছে, তাহলে স্টেপ 1 কমপ্লিট, আমরা সাইন আলফা কস আলফার মান বের করে ফেলছে। এবার স্টেপ 2। ঠিক আছে ভাই, এই পাশে দেখাচ্ছি। তো এবার আপনি লিখবেন যে আমরা জানি সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইকুয়াল টু 1। তো এবার আমরা এখানে সাইন আলফার মান বসিয়ে দিই, তাহলে সাইন আলফার মান বসিয়ে দিলাম, উপরে আসবে হোল স্কোয়ার। এখানে কস আলফার মান বসিয়ে দিলাম, উপরে আসবে হোল স্কোয়ার ইকুয়াল টু 1। এবার যদি আমরা এখান থেকে হিসাব করি, এখান থেকে যদি হিসাব করি এবার যদি আমরা এখানে লসাগু করে হিসাব করি তাহলে এটা আসবে, নিচের অংশে দেখা যাচ্ছে, হ্যাঁ নিচে হয়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম আমান। হ্যাঁ, এবার যদি আমরা এখান থেকে হিসাব করি কোন জায়গায় কি হিসাবে ভুল হয়েছে, ভাইকে প্রশ্ন তুলতে ভুল করছে নাকি দেখি। 3x প্লাস √3y প্লাস 2 ইকুয়াল টু 0, x cos আলফা প্লাস y sin আলফা মাইনাস p। ঠিক আছে, তাহলে এটা ধরে হিসাব করলাম 2 cos আলফা মাইনাস 3p, এটা আসছে। এটা ধরে হিসাব করলাম, তাহলে 2 sin আলফা মাইনাস √3p sin আলফা সমান হচ্ছে এটা। এবার আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করলাম, এখানে আসবে হচ্ছে 3p²/4, এখানে আসবে হচ্ছে 9p²/4। এবার এখানে লসাগু করলে পাচ্ছে 9 3 12। হ্যাঁ, তাহলে এখানে আসবে হচ্ছে 12। হ্যাঁ, আর গুণ করলে আসবে এটা। এবার এখান থেকে যদি আমরা হিসাব করি তাহলে এখানে পাবো হচ্ছে এটা। এবার এখান থেকে হিসাব করলে 2 2 গুণা 1/3, তাহলে p সমান পাচ্ছি 1/√3। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে p এর মানটা বের করে ফেললাম যে p এর মান হচ্ছে 1/√3। ঠিক আছে, তাহলে আমাদের প্রশ্নের একটা অংশ সলভ, আমরা p এর মানটা বের করে ফেলছি। ওকে, এবার আপনাকে বলছে আলফার মানটা বের করার জন্য। তো আলফার মানটা যদি বের করতে বলে, যদি p এর মান বের করতে বলে, অঙ্ক এখানে শেষ, এতটুকুতে শেষ, এভাবে করে দিবেন। যদি আলফার মানটা বের করতে বলে তখন আপনার চিত্র আঁকতে হবে। ঠিক আছে, বুঝার জন্য, আপনি বুঝার জন্য দেখেন ভাইয়ের চিত্রটা আঁকি, তাহলে বুঝতে সুবিধা হবে। কেন চিত্র আঁকতেছে একটু পরে ক্লিয়ার হবে।
দেখেন এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে গিয়ে এক্স অক্ষ। ঠিক আছে, এখন দেখেন ভাইয়া যদি এই সমীকরণের সরল রেখাটা আঁকি তাহলে কিরকম হবে। দেখেন এই যে সরল সমীকরণটা আছে, এই সমীকরণকে যদি আমরা x বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1 এই ফরম্যাটে যদি নিয়ে যাই তাহলে কেমন হবে, 3x প্লাস √3y প্লাস 2, ওই পাশে গেলে হবে -2। এবার সবাইকে আমি -2 দিয়ে ভাগ দিয়ে দিলাম, তাহলে আসবে হচ্ছে এটা, এই পাশে আসবে হচ্ছে 1। এবার x এর সাথে y এর সাথে কেউ থাকতে পারবে না, তাহলে এখানে x এর সাথে আছে 3, তাহলে 3 কে বাদ দেওয়ার জন্য লবকে 3 দিয়ে ভাগ দিলাম, লবকে 3 দিয়ে ভাগ দিলে হরকেও 3 দিয়ে ভাগ দেওয়া লাগবে। এখানে √3 থাকতে পারবে না, তাহলে √3 কে বাদ দিব, √3 কে বাদ দেওয়ার জন্য লবকে √3 দিয়ে ভাগ দিলাম, তাহলে লবকে √3 দিয়ে ভাগ দিলে হরকেও √3 দিয়ে ভাগ দেওয়া লাগবে। ঠিক আছে, তাহলে আমি কি করলাম, এই সমীকরণকে এই ফরম্যাটে আনছি, মানে এই ফরম্যাটে আনছি। কেন আনছি, এই ফরম্যাট অনুসারে এক্স এর নিচে যেটা বসে, হ্যাঁ, সেটা কি রিপ্রেজেন্ট করে মনে আছে, এক্স এর নিচে যেটা বসে সেটা রিপ্রেজেন্ট করে এক্স অক্ষ হতে খণ্ডিত অংশের দৈর্ঘ্যকে, রাইট। তার মানে এই রেখাটা এক্স অক্ষের ঋণাত্মক দিক থেকে 2/3 একক খণ্ডিত করে। তাহলে ধরে নিচ্ছি এক্স অক্ষের ঋণাত্মক দিকে এই এতটুকু হচ্ছে 2/3, ধরে নিচ্ছি এটা হচ্ছে 2/3। ওকে, তারপরে ওয়াই এর নিচে যেটা আসে সেটা কি রিপ্রেজেন্ট করে, সেটা রিপ্রেজেন্ট করে ওয়াই অক্ষ হতে খণ্ডিত অংশকে। তার মানে এই রেখাটা ওয়াই অক্ষের ঋণাত্মক দিক থেকে 2/√3 একক খণ্ডিত করে। কারণ হচ্ছে ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে এতটুকু হচ্ছে 2/√3 একক। ওকে, এবার এই দুইটা বিন্দু যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি এই সমীকরণের রেখা। ব্যাপারটা বোঝা গেছে এতটুকু? ওকে, আচ্ছা, এবার মনে আছে এই যে রেখাটা, এই সমীকরণ, হ্যাঁ, এই ধরনের সমীকরণ দিয়ে কি ধরনের রেখা বোঝায় মনে আছে? এই যে পি, এই পি দিয়ে কি বোঝায় মনে নাই? 3.a এর মানে প্রথম এই অধ্যায়ের যে প্রথম লেকচার, ওখানে 8 নম্বর সূত্রটা দেখে আসেন, মনে আছে ভাইয়া? বলছিলাম এরকম একটা কথা যে এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, হ্যাঁ, একটা রেখা এইভাবে চলে গেল, তো মূল বিন্দু থেকে ওই রেখাটার উপরে একটা লম্ব আঁকছেন, ওই লম্বটার দৈর্ঘ্য হচ্ছে পি, আর এই লম্বটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন করবে ওইটা যদি আলফা হয় তাহলে এই রেখাটার সমীকরণ আসবে এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি। দেখেন তো এটা আর এটা দেখতে হুবহু সেম কিনা? ঠিক আছে, তার মানে এখানে পি দিয়ে কি বোঝানো হচ্ছে? প্রথম কথা দেখেন, এই দুইটা সমীকরণ দিয়ে একই সরল রেখাকে বোঝানো হচ্ছে। তার মানে এই সমীকরণ দিয়ে যে রেখাকে বোঝানো হচ্ছে এই সমীকরণ দিয়ে একই রেখাকে বোঝানো হচ্ছে, এটা তো ক্লিয়ার। আর এখানে যে পি আছে, পি দিয়ে কি বোঝায়? এই যে সমান চিহ্নের পরে এই যে পি আছে, পি দিয়ে কি বোঝায়? পি দিয়ে বোঝায় মূল বিন্দু থেকে ওই রেখাটার উপরে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, রাইট। তার মানে এই যে পি, আমি মূল বিন্দু থেকে এই রেখাটার উপরে একটা লম্ব আঁকছি, এই যে লম্বটা, এই লম্বটা দৈর্ঘ্যই হচ্ছে পি, ঠিক আছে। আর এই যে আলফা, এই সমীকরণের আলফা, আলফা দিয়ে কি বোঝায়? আলফা দিয়ে বোঝায় ওই লম্বটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে ধনাত্মক কোণটা উৎপন্ন করে সেটা হচ্ছে এখানের আলফা। তাহলে এই যে আলফা দিয়ে কি বোঝাবে? এই যে লম্বটা, এই লম্বটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক, ধনাত্মক দিকের সাথে যে ধনাত্মক কোণটা উৎপন্ন করে, এই যে এটাই হচ্ছে আমাদের এখানের আলফা। ব্যাপারটা বোঝা গেছে? ওকে, তো ভাই সংক্ষেপে বলি কথাগুলো। যদি আপনাকে পি এর মান বের করতে বলে তাহলে আমাদের অঙ্ক এতটুকুতে শেষ।
কিন্তু যদি আলফার মান বের করতে বলে তখন আপনাকে একটা রাফ চিত্র আঁকতে হবে, আপনি রাফ আঁকবেন, ঠিক আছে? কেন মাঝে মধ্যে আলফার মান আপনাদের বের করতে ভুল হয়, ঠিক আছে, দ্বিধা হয়, একটা মানে বিভ্রান্তি তৈরি হয়, ওই ভুলটা যেন না হয়, তাহলে ভুলটা যাতে না হয় এই কারণে চিত্র আঁকলে ভালো, আপনার আর ভুল হবে না, বুঝা গেছে? যেমন এই অঙ্কে একটা ভুল হবে ভাই, সেটা বলে দিব। আচ্ছা, এখন দেখেন আমি এইখানে কথাগুলো আবার বলতেছি যে আমি এই সমীকরণকে এই ফরম্যাটে নিয়ে গেছি। কেন নিয়ে গেছি? যাতে এক্স অক্ষ থেকে খণ্ডিত অংশ, ওয়াই অক্ষ থেকে খণ্ডিত অংশ বের করতে পারি। তার মানে এই রেখাটা এক্স অক্ষের ঋণাত্মক দিক থেকে 2/3 একক খণ্ডিত করে, আর এই রেখাটা ওয়াই অক্ষের ঋণাত্মক দিক থেকে 2/√3 একক খণ্ডিত করে। তাহলে এই দুইটা বিন্দু যোগ করলে এই সমীকরণের রেখাটা পেয়ে যাচ্ছে। এবার এই সমীকরণ দিয়ে যে রেখাকে বোঝানো হচ্ছে, এই সমীকরণ দিয়ে এই একই রেখাকে বোঝানো হচ্ছে, প্রশ্নে বলা আছে, রাইট? এবার এই ফরম্যাটে সমীকরণ থাকলে কোনটা দিয়ে কি বুঝায়? পি দিয়ে বুঝাই হচ্ছে মূল বিন্দু থেকে ওই রেখার উপর অঙ্কিত লম্বের, এই যে লম্বটা, এই লম্বের দৈর্ঘ্যকে, রাইট? এটা আমরা আগে আলোচনা করে আসছি। আর আলফা দিয়ে কি বুঝায়? আলফা দিয়ে বুঝায় এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই লম্বটা যে ধনাত্মক কোণ উৎপন্ন করে, দ্যাট ইজ আওয়ার আলফা। বুঝে গেছে কথাটা? ওকে, ফাইন। তাহলে আই হোপ এতটুকু নিয়ে কোনো সমস্যা নেই। এবার দেখেন চিত্রটা আঁকলাম, এবার আমরা আলফা বের করি, ঠিক আছে? ওকে, দেখেন এতটুকু ক্লিয়ার। আচ্ছা, এবার এই যে পি এর মানটা, এই যে পি এর মানটা যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে হিসাব করলে আলফা চলে আসবে, অথবা এখানে বসিয়ে দিলেও হিসাব করলে আলফা চলে আসবে, আপনার যেখানে ইচ্ছে ওখানে বসান, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে কোথায় করবো? নিচে রক্ষে দেখা যাবে না ভাই, এখানে করে, হ্যাঁ, যে পি ইকুয়াল টু 1/√3 হলে, √3 হলে, তাহলে এখানে মান বসিয়ে দিই, তাহলে cos আলফা সমান -3 1/√3/2, ভালো কথা দিলাম। এবার এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে আসবে -√3/2, ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন এখানে কি ভুল হয়। ওকে, এখানে দেখবেন আপনি যখন ক্যালকুলেটরে হিসাব করবেন, হ্যাঁ, ক্যালকুলেটর যখন হিসাব করবেন তখন দেখবেন এটার মানে cos এর সাপেক্ষে এটার মান আসবে cos 150 ডিগ্রি। আপনার ক্যালকুলেটর দেখা যাচ্ছে কিনা এটা? হ্যাঁ, দেখা যাচ্ছে, ঠিক আছে? আপনি যখন ক্যালকুলেটরে হিসাব করবেন cos এর সাপেক্ষে তখন দেখবেন এটার মান আসবে হচ্ছে cos 150 ডিগ্রি। তা আপনারা কি করেন? ধুমধাম cos আর cos কেটে দিয়ে আলফার মান বসিয়ে দেন 150। না রে ভাই, 150 লিখলে তো হবে না। দেখেন আপনি যদি আলফার মান যদি 150 আনসারে নেন তাহলে চিত্রের সাথে কিন্তু সাংঘর্ষিক হচ্ছে। দেখেন চিত্র থেকে আমরা বুঝতেই পারতেছি এই যে আলফার মানটা হবে 180 ডিগ্রির চেয়ে বেশি, ঠিক আছে? বুঝা গেছে? তাহলে আপনি এখানে যে মানটা লিখলেন এই মানটার সাথে এই মানটা কিন্তু সাংঘর্ষিক হচ্ছে, ব্যাপারটা বুঝা গেছে? এই জায়গাতেই ভুল হয়। ক্লিয়ার কথাটা? তাহলে চিত্র আঁকলে আপনি বুঝতে পারবেন যে আলফার মান আসলে কত হবে। যেমন এখানে যে আলফার মান 150 ডিগ্রি হবে না, এটা কিন্তু ক্লিয়ার, ঠিক আছে? তাহলে এখানে কিভাবে হিসাব করা লাগবে দেখেন ভাই, দেখাচ্ছি কিভাবে হিসাব করা লাগবে। হ্যাঁ, এখানে ভাই মাইনাস আছে, মাইনাস দিলাম। এবার বলেন এই যে √3/2 cos কত ডিগ্রির মান? √3/2 cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, তাহলে আমি লিখলাম হচ্ছে cos 30। ওকে, এখন আমার দরকার তো আলফা, তা আমি এখন এখানে cos আর cos কে বাদ দিতে পারবো না, সামনে একটা মাইনাস থাকার কারণে। আমি দুই পাশ থেকে cos কখন বাদ দিতে পারবো? যখন এরকম থাকবে, এই পাশে থাকবে cos আলফা আর এই পাশে থাকবে cos কিছু একটা, তখন আমি দুই পাশ থেকে cos আর cos কে বাদ দিয়ে আলফার মানটা লিখে ফেলতে পারবো। কিন্তু এই মুহূর্তে cos আর cos বাদ দেওয়া যাচ্ছে না বিকজ অফ দিস মাইনাসের কারণে। ওকে, আচ্ছা, তাহলে এবার দেখেন
আমি যদি মাইনাস কস 30কে আমি এটা লিখতে পারি 180 ডিগ্রি প্লাস 30। আমি নিচের অংশগুলো লিখি, এখানে লিখি পাশেরটা, এটা লিখতে পারি, ঠিক আছে। আমি যদি এটা ধরে, যারা ত্রিকোণমিতিতে চতুর্ভাগের হিসাবটা করে আসছেন, ঠিক আছে, যদি ত্রিকোণমিতিতে চতুর্ভাগের হিসাবে আপনাদের প্রবলেম থাকে, তাহলে ভাইয়াদের যেটা ত্রিকোণমিতি প্লেলিস্ট, ওখানে প্লেলিস্টে প্রথম লেকচারেই ভাইয়া এই যে চতুর্ভাগের হিসাবটা খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছে, ওখান থেকে দেখে আসছেন। ভাই ওই টপিকটা এখানে টানতেছি না, ওকে। তো জাস্ট ভাইয়ের কথা এখন বিশ্বাস করেন যে মাইনাস কস 30কে আমরা চাইলে কস 180 ডিগ্রি প্লাস 30 লিখতে পারি। আপনি যদি এটাকে চতুর্ভাগের হিসাব করে ভাঙেন, তাহলে ঘুরে ফিরে আবার এটাই আসবে, ঠিক আছে। এবার দেখেন, দুই পাশ থেকে যদি আমি কস আর কসকে বাদ দিই, তাহলে আলফার মান আসবে হচ্ছে 210 ডিগ্রি, এবং এটাই হচ্ছে আমাদের আনসার। কারণ দেখেন এই মানটা কিন্তু চিত্রের আলফার সাথে মিলতেছে, যে আলফার মানটা 180 ডিগ্রির চেয়ে কি হবে, বেশি হবে। বুঝা গেছে কথাটা? ওকে, তাহলে আমরা কি করলাম, এখানে মাইনাস আছে, মাইনাস দিলাম, এটার জায়গায় কত লিখলাম, কস 30 ডিগ্রি লিখলাম। এখন দুই পাশ থেকে কসকে বাদ দেওয়া যাচ্ছে না এই মাইনাসের কারণে, তাহলে আমরা মাইনাসটাকে প্লাসে কনভার্ট করা লাগবে। কিভাবে করলাম, যে মাইনাস কস 30 যে কথা, কস 180 ডিগ্রি প্লাস 30 সেম কথা। এবার দুই পাশ থেকে কস আর কস বাদ, তাহলে আমরা আলফার মান পাচ্ছি 210 ডিগ্রি, এবং এটাই আমাদের অ্যান্সার। ওকে, এখন এখানে একটা প্রশ্ন আসে যে ভাইয়া আমি যদি এখানে প্লাস নিয়ে হিসাব করি, তাহলে এটাকে ভাঙলে এটা আসে, যদি আমি মাইনাস নিয়ে হিসাব করি তখনও তো এটাকে ভাঙলে এটা আসে, কিন্তু ভাই এখানে তো মাইনাস নিয়ে হিসাব করা যাবে না। আমি যদি মাইনাস নিয়ে হিসাব করি, তাহলে আলফার মান আসবে হচ্ছে 150, যেটা কিছুক্ষণ আগে ভাই ব্যাখ্যা দিছি, যে আলফার মান যদি 150 নিয়ে আনসার হিসাবে লেখেন, তাহলে চিত্রের আলফার সাথে আমাদের এই আলফা মিলতেছে না। বুঝা গেছে? সো এখানে আপনাকে প্লাস নিয়েই হিসাব করা লাগবে। বুঝা গেছে? তো আই হোপ এই অঙ্ক নিয়ে আপনাদের কোনো প্রশ্ন নাই। এখানে ভাইয়া অনেকগুলো জিনিস বুঝায় বলছে। সো এই অঙ্কটা ভার্সিটি অ্যাডমিশন, স্পেশালি যারা ইঞ্জিনিয়ারিং আছেন, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন দেওয়ার ইচ্ছা, খুব পারফেক্ট একটা অঙ্ক আসার মতো। ঠিক আছে? ওকে, তো আশা করি এই অঙ্ক নিয়ে কোনো প্রবলেম নাই। আমরা চলে যাচ্ছি পরের অঙ্কে।
ওকে, তো আজান শেষ, আমরা আবার ক্লাস শুরু করি। ঠিক আছে, এখানে হয়তো সমীকরণটা বোঝা যাচ্ছে না, এখানে সমীকরণটা হচ্ছে y = 3x। আচ্ছা, তো এই অঙ্কটা আসছে আমাদের কুমিল্লা বোর্ড 2021-এ। ঠিক আছে, এটা হচ্ছে উদ্দীপক, এটা হচ্ছে উদ্দীপক, আর এটা হচ্ছে প্রশ্ন। ঠিক আছে, তো আমাকে বলছে কি যে ও বি সি এ, এই যে সামান্তরিক, এই সামান্তরিকের ও এ রেখার সমীকরণ y = 3x, আর আমাকে বলছে এ বি রেখার সমীকরণ বের করার জন্য। মানে আমি যদি এ এর সাথে বি কে যোগ করি তাহলে আমি একটা এ বি রেখা পাচ্ছি, তো আমাকে এ বি রেখার সমীকরণ বের করতে বলছে। আচ্ছা, ভালো কথা। তো মনে আছে ভাই, আপনাদেরকে বলছিলাম যে সৃজনশীলের অঙ্ক করার সময় আপনাকে প্রথমে টার্গেট ফিক্সড করা লাগবে। যেমন এখানে আমাদের টার্গেট কি? টার্গেট হচ্ছে এ বি রেখার সমীকরণ বের করতে হবে, এটা আমাদের টার্গেট। এখন এ বি রেখার সমীকরণ বের করার জন্য কিসের কিসের মান দিয়ে দিছে সেটা আপনাকে বুঝতে হবে। যখন আপনাকে এখানে কি দিয়ে দিছে, এই যে ও এ রেখা, এই রেখা, এই রেখাটার সমীকরণ দিয়ে দিছে y = 3x। তাহলে এখানে ও এ রেখার সমীকরণ দিয়ে দিছে y = 3x। ঠিক আছে, তোমাকে এই রেখাটার সমীকরণ দিয়ে দিছে y = 3x। ভালো কথা। আর কি দিছে? আমাকে সি বিন্দুটার স্থানাঙ্ক দিয়ে দিছে 4,3। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিছে 4,3। ওকে, বুঝলাম, এতটুকু আমরা বুঝে ফেললাম। তাহলে আমাদের টার্গেট হচ্ছে এ বি রেখার সমীকরণ বের করা, আর এ বি রেখার সমীকরণ বের করার জন্য আমাকে এই তথ্যগুলো দিয়ে দিছে। তো এই তথ্যগুলো ব্যবহার করে এ বি রেখার সমীকরণ বের করতে হবে। ফাইন, এবার আপনাকে চিন্তা করা লাগবে যে হ্যাঁ, এই বি রেখার সমীকরণ বের করার জন্য আমাকে কিসের কিসের মান জানতে হবে। তো একটু খেয়াল করেন, এই যে এই বি রেখাটা, এই রেখাটা কোন কোন বিন্দু দিয়ে যাচ্ছে? এই রেখাটা এ বিন্দু দিয়ে যাচ্ছে, আর এখানে বি বিন্দু দিয়ে যাচ্ছে। তাহলে এই রেখাটা যেহেতু দুই বিন্দু দিয়ে যাচ্ছে, সেহেতু এই রেখার সমীকরণ বের করার জন্য আপনাকে দুই বিন্দুগামী সূত্র অ্যাপ্লাই করতে হবে। ব্যাপারটা বোঝা গেছে? কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এই রেখাটা যেহেতু দুই বিন্দু দিয়ে যাচ্ছে, সেহেতু আমার কাছে এ বিন্দুর স্থানাঙ্ক আর বি বিন্দুর স্থানাঙ্ক যদি জানা থাকে, তাহলে এই দুই বিন্দুগামী সূত্রটা যদি আমি অ্যাপ্লাই করি তাহলেই কিন্তু আমি এ বি রেখার সমীকরণ পেয়ে যাব। তাহলে শুরু করা যাক, কিভাবে কি করতে পারি আমরা। ওকে, দেখেন কিভাবে আমরা মানগুলোকে ব্যবহার করতে পারি। আচ্ছা, তো এটা যেহেতু একটা সামান্তরিক, হ্যাঁ, তাহলে ও বি এর বিপরীত বাহু এসি, আর আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল হয়। তাহলে ও বি আর এসি এই দুটা বাহু হচ্ছে পরস্পর সমান্তরাল। সমান্তরাল মানে কি? এদের মধ্যবর্তী যে দূরত্ব, এই দূরত্বটা অলওয়েজ সেম থাকবে, রাইট? দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব সব সময় সমান থাকে। আচ্ছা, তাহলে আমরা এই লাইনটা লিখতে পারি, যেহেতু ও বি সি এ একটি সামান্তরিক, যেহেতু ও বি সি এ একটি সামান্তরিক এবং ও বি আর এ সি বাহু পরস্পর সমান্তরাল, সেহেতু এবার বুঝা, এই যে দেখেন, এই যে সি বিন্দুটা, এই সি বিন্দুটার কোটি হচ্ছে 3। তাহলে আমরা কোটি কোন দিকে হিসাব করি? কোটি হিসাব করি ওয়াই অক্ষের দিকে, রাইট? তার মানে এই যে সি বিন্দুটার কোটি হচ্ছে 3, তার মানে হ্যাঁ, এই যে ওয়াই অক্ষের দিকে যে দূরত্বটা, হ্যাঁ, এই দূরত্বটার মান আসবে হচ্ছে 3 একক, রাইট? ওকে, এখন বলেন এই দূরত্বটার মান যদি 3 একক হয়, তাহলে অবশ্যই এই দূরত্বটার মানও কত একক আসবে?
এই দূরত্বটার মানও আসবে 3 একক। ঠিক আছে, তার মানে আমি এই বিন্দুটার কোটি পেয়ে যাচ্ছি 3। বুঝা গেছে কথাটা? আমরা ওয়াই অক্ষের দিকে যেটা হিসাব করি দ্যাট ইজ কল কোটি। তাহলে সি বিন্দুটার কোটি যেহেতু 3, তার মানে আমরা ওয়াই অক্ষের দিকে কত একক যাচ্ছি? 3 একক যাচ্ছে। তাহলে এই দূরত্বটার মান যদি 3 হয় তাহলে অবশ্যই এই দূরত্বটার মানও হবে 3। আর এই দূরত্বটার মান যদি 3 হয় তার মানে এই বিন্দুটার কোটি হচ্ছে 3। ব্যাপারটা বুঝা গেছে? তাহলে আমরা এখানে লিখতে পারি সেহেতু এ বিন্দুর কোটি হচ্ছে 3 পেয়ে গেলাম। এখন এই বিন্দুর ভুজ কত তা কি আমরা জানি? জানি না। আমরা ধরে নিই যে ধরি এ বিন্দুর ভুজ হচ্ছে আলফা। তাহলে সুতরাং এ বিন্দুর স্থানাঙ্ক কি লেখা যায়? ভুজের মান হচ্ছে আলফা, কোটির মান হচ্ছে 3। ফাইন, ওকে। তাহলে এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে 3। আই হোপ এতটুকু নিয়ে কারো কোনো প্রশ্ন নাই। এবার পরের ধাপে যাই। কি দেখেন, এই যে এই রেখাটা, এই যে ও এ রেখাটা, এই রেখাটা এ বিন্দু দিয়ে যাচ্ছে কিনা দেখেন তো। এ বিন্দু দিয়ে যাচ্ছে কিনা? যাচ্ছে। ওকে, তার মানে ও এ রেখাটা এ বিন্দু দিয়ে যায়। তাহলে আমরা লিখি যে এই যে ও এ রেখাটা হচ্ছে 1 নং। তো আমরা বলতে পারি 1 নং রেখা এ বিন্দুগামী। ঠিক আছে, 1 নং রেখাটা এ বিন্দু দিয়ে যায়। ঠিক আছে, চিত্র দেখেন, ও এ রেখাটা এ বিন্দু দিয়ে যায়। আর ভাইয়া গত ক্লাসে স্পষ্ট করে বলছিলাম, কি বলছিলাম? যে কোন রেখা যদি কোন বিন্দু দিয়ে যায়, ঠিক আছে, কোন রেখা যদি কোন বিন্দু দিয়ে যায়, ওই বিন্দু দিয়ে ওই রেখার সমীকরণ সিদ্ধ হয়। মনে আছে কথাটা? কোন রেখা কোন বিন্দু দিয়ে গেলে ওই বিন্দু দিয়ে ওই রেখার সমীকরণ সিদ্ধ হয়। তাহলে আমরা এখন এই বিন্দু দিয়ে 1 নং রেখার সমীকরণকে সিদ্ধ করব। তো সিদ্ধ করে ফেলি। তাহলে এক্স এর জায়গায় বসবে আলফা, ওয়াই এর জায়গায় বসবে 3। তাহলে এখান থেকে যদি আমরা হিসাব করি তাহলে আলফার মান পাচ্ছি 1। তাহলে আমরা এ বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম 1,3। তাহলে আমরা আলফার মান পেয়ে গেলাম। তাহলে আমরা টোটাল এই বিন্দুর স্থানাঙ্ক পাচ্ছি 1,3। শেষ। এবার আমরা বি বের করব। দেখেন একদম ইজি না? একদম ইজি। বেসিক ক্লিয়ার থাকলে সব ইজি। ঠিক আছে, গাইড দেখে করতে যাবেন না। গাইডে এই অঙ্কটা অনেকভাবে করে দেওয়া আছে, অনেক জটিল ভাবে, সিম্পল হইতে লজিক বেসিক দিয়ে বুঝায়। ওকে, তাহলে আমরা এ বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। এবার বি বের করব। কেমনে বের করবো দেখেন, আমার কাছে এ বিন্দুর স্থানাঙ্ক আছে, সি বিন্দুর স্থানাঙ্ক আছে। তা আমি এখন এ থেকে সি এর এই দূরত্বটা বের করব। ওকে, বের করি আমরা। তাহলে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুর দূরত্ব বের করার সূত্রকে, যদিও এখানে সূত্র অ্যাপ্লাই না করেই বলে দেওয়া যায়, চিত্র দেখে তারপর সূত্র অ্যাপ্লাই করি। একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুর দূরত্ব বের করার সূত্র হচ্ছে √ ভুজদ্বয়ের বিয়োগফল হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের বিয়োগফল হোল স্কয়ার। এবার এখান থেকে যদি আপনি হিসাব করেন তাহলে আপনি মান পেয়ে যাবেন 3। পেয়ে গেলেন। তাহলে এটা দৈর্ঘ্য পেয়ে গেলেন 3 একক। আচ্ছা, এবার আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান হয়, রাইট? তার মানে এই অংশটা যদি, এই যে AC, এটার মান যদি 3 একক হয় তাহলে এটার মানও হবে 3 একক। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং OB সমান, OB কার সমান হবে? AC এর সমান হবে। মান কত? 3। তাহলে আমরা OB এর মানও পেয়ে গেলাম 3। ঠিক আছে, ভালো কথা। তাহলে এবার আপনি বলেন এই দূরত্বটার মান যদি 3 হয় তার মানে আপনি এই যে বি বিন্দুতে এক্স অক্ষের দিকে কত একক যাচ্ছেন? 3 একক। তাহলে এক্স অক্ষের দিকে যেটা হিসাব করা হয় ওটা হচ্ছে ভুজ। তাহলে বি বিন্দুর ভুজের মান হচ্ছে
3 আর কোটির মান হচ্ছে 0। তাহলে আমরা এ বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম, বি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। ক্লিয়ার? তাহলে আমরা এখন ইজিলি এ বি রেখার সমীকরণ বের করতে পারবো দুই বিন্দুগামী সূত্র অ্যাপ্লাই করে। তাহলে এ বি রেখার সমীকরণ, তাহলে আপনি এটাকে সূত্রের x1 y1 আর b কে সূত্রের x2 y2 ধরে সূত্রটা অ্যাপ্লাই করেন। তাহলে সূত্র হচ্ছে y মাইনাস y1 ডিভাইডেড বাই x মাইনাস x1, তাহলে হচ্ছে y1 মাইনাস y2 x1 মাইনাস x2। এবার যদি আমরা এখান থেকে হিসাব করি, হ্যাঁ এখান থেকে যদি হিসাব করি তাহলে আমরা পাচ্ছি এটা। এবার সবাইকে আপনি এক পাশে এনে হিসাব করেন, তাহলে আপনি পেয়ে যাচ্ছেন এ বি রেখার সমীকরণ। সরি, এটা হবে 9। এ বি রেখার সমীকরণ পেয়ে গেলাম। ঠিক আছে, শেষ। ওকে, তো এটাই হচ্ছে আমাদের কুমিল্লা বোর্ড 2021-এ আসা একটা অঙ্ক। এই অঙ্কটা যারা অক্ষরপত্র ফলো করেন, অক্ষরপত্রে 10-এর 4-এ মান চেঞ্জ করে দিছে, বাট এই অঙ্কটা বুঝা গেছে কথাটা। আচ্ছা, তা আই হোপ এই অঙ্কটা নিয়ে কোনো প্রবলেম নাই। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, খুবই বলতে খুবই ইম্পর্টেন্ট, বুঝছেন? তো আমরা এটার মতো মানে সেম ধাঁচের আরেকটা সৃজনশীল সলভ করব, ঠিক আছে, যাতে এই অঙ্কটা সৃজনশীল আসলে যেভাবেই আসুক আপনি ভালোভাবে পারেন। ওকে, ঠিক আছে ভাইয়ের এই ক্লাসগুলোর উদ্দেশ্যই হচ্ছে এমন যাতে টেক্সট বুক থেকে শুরু করে টেস্ট পেপার মানে সৃজনশীলে আপনারা অনেকাংশে দখল নিতে পারেন, যদি যেন কোনো ভয় আপনাদের মধ্যে কাজ না করে, বুঝছেন? তো যেহেতু এই অঙ্কটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, তো এটা তো কুমিল্লা বোর্ড 2021 আসছে, এখন এই সেম এই অঙ্কটা আরেকভাবে সৃজনশীল আসছে, এবং ওটাও সলভ করাচ্ছে যাতে ফুল কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যায়। তারপর দেখবেন এই অঙ্ক নিয়ে আপনার কোনো ভয় আর থাকবে না। আমাদের অধ্যায় প্রায় শেষের দিকে, টেনশনের কোনো কারণ নাই। ভালোভাবে অধ্যায় শেষ করাটা হচ্ছে ইম্পর্টেন্ট। ওকে, এই সেম অঙ্ক মানে সেম ধাঁচের একটা অঙ্ক আসছে দিনাজপুর বোর্ড 2019-এ, তা আমরা এখন ওইটা সলভ করব। দেখ, তো এটা হচ্ছে y অক্ষ আর এটা হচ্ছে x অক্ষ। ও পি কিউ আর, তো এটা হচ্ছে সামান্তরিক। কিউ বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিয়েছে -4,2, এটা দিয়ে দিছে। তারপরে আর কিছু দেয় নাই, এখানে দিয়ে দিছে হচ্ছে এই পাশে লিখি ও আর রেখার সমীকরণ y = -2x। আর কিছু দিছে? ওকে, আর কিছু দিয়ে দেয় নাই। এটাই হচ্ছে আমাদের উদ্দীপক। ওকে, এবার আমাদের প্রশ্ন কি বলছে দেখেন, আমাদের প্রশ্নে বলছে যে ও পি কিউ আর একটি সামান্তরিক হলে পি আর কর্ণের সমীকরণ নির্ণয় করো। পি আর কর্ণের সমীকরণ নির্ণয় করো, ঠিক আছে? অর্থাৎ আমাদেরকে এই কর্ণটার সমীকরণ বের করতে হবে, এটা বের করতে হবে। ওকে, তো শুরু করা যাক। একদম সেম ধাঁচার অঙ্ক, শুধু চিত্রটা এই পাশ থেকে এই পাশে আসছে। এখন আমার যেটা এক্সপিরিয়েন্স, যে দেখেন বইয়ের চিত্রটা আছে এই পাশে প্রথম চতুর্ভাগে,
এখানে জাস্ট চিত্রটা দ্বিতীয় চতুর্ভাগে আসছে, কোনো কোনো অঙ্কে এই চতুর্থ চতুর্ভাগে দিয়ে দেয়। তো যখনই এই দ্বিতীয় চতুর্ভাগে বা অন্য চতুর্ভাগে দিয়ে দেয় তখন আপনারা বলেন আল্লাহ অঙ্কটা কত কঠিন, সৃজনশীল কত কঠিন। কঠিন না ভাই, যেভাবে চিন্তা করতেছিলাম আমরা ওইভাবে চিন্তা করি, ঠিক আছে? ওকে, তো দেখেন, ওকে, তো সেম ভাবে আমাদেরকে কিসের কিসের কি দিয়ে দিচ্ছে সেটা আমরা দেখি। আমাদেরকে ও আর রেখা সমীকরণ দিয়ে দিচ্ছে, অঙ্ক মুখস্থ করিয়েন না, ঠিক আছে? তাহলে দেখবেন কঠিন লাগবে না। ওকে, তো ও আর রেখার সমীকরণ দিয়ে দিচ্ছে y = -2x, এটা। তারপরে কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -4 এই দুটা তথ্য আমাদেরকে দিয়ে দিচ্ছে। ওকে, তো আমরা এবার চিন্তা করি, সেম ভাবে চিন্তা করেন, যেটা যেহেতু সামান্তরিক, সামান্তরিকের বিপরীত বাহুদের পরস্পর কি হয়, সমান্তরাল হয়। দেখেন তো একদম হুবহু বইয়ের অঙ্কের মতো হয় কিনা, জাস্ট চিত্রটা এ পাশ থেকে এ পাশে আসছে। যেহেতু ও পি কিউ আর একটি সামান্তরিক, এবং ও পি আর কিউ আর এই দুটা বাহু হচ্ছে পরস্পর সমান্তরাল, তাহলে সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্ব সেম থাকে, রাইট? তাহলে এই যে দেখেন ওয়াই অক্ষের দিকে যেটা হিসাব হয় ওটা হচ্ছে কোটে, রাইট? তার মানে এই যে কিউ বিন্দু, ওয়াই অক্ষের দিকে যেটা হিসাব হয় ওটা হচ্ছে কোটে, তাহলে কিউ বিন্দুটার কোটের মান দিয়ে দিছে 2 একক, তার মানে এই দূরত্বটার মান হচ্ছে 2 একক। তাহলে এই দূরত্বটার মান যদি 2 একক হয় তাহলে অবশ্যই অবশ্যই এই দূরত্বটার মানও হবে 2 একক, ঠিক কিনা? ঠিক আছে, তার মানে আমি যদি ওয়াই অক্ষের দিকে হিসাব করি তাহলে আর বিন্দুর কোটে কত পাচ্ছি, 2 একক পাচ্ছি। তাহলে লিখতে পারি সেহেতু আর বিন্দুর কোটি হচ্ছে 2 একক। ওকে, এখন আর বিন্দুর ভুজ কত তাকে আমরা জানি না, তা আমরা ধরে নিই যে আর বিন্দুর ভুজ হচ্ছে আলফা। তাহলে আমরা আর বিন্দুর টোটাল স্থানাঙ্ক পাচ্ছি আলফা, 2। তাহলে আলফা, 2। আই হোপ এতটুকু ক্লিয়ার, ঠিক আছে? ওকে, এবার এই যে ও আর রেখাটা আর বিন্দু দিয়ে যায়। ওকে, তাহলে ও আর রেখা মানে হচ্ছে 1 নং। তাহলে আমরা লিখতে পারি যে 1 নং রেখা আর বিন্দু দিয়ে যায়, 1 নং রেখা আর বিন্দু দিয়ে যায়। তাহলে আমরা কি জানি? আমরা জানি কোন রেখা যদি কোন বিন্দু দিয়ে যায় ওই বিন্দু দিয়ে ওই রেখার সমীকরণ সিদ্ধ হয়। তাহলে সিদ্ধ করে দেন, তাহলে এক্স এর জায়গায় বসবে আলফা, ওয়াই এর জায়গায় বসবে 2। তাহলে এখান থেকে হিসাব করলে আলফার মান পাচ্ছি -1, তার মানে আর বিন্দুর স্থানাঙ্ক পাচ্ছে -1, 2। তাহলে আমরা আর বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম -1, 2। শেষ, ঠিক আছে? তাহলে আর বিন্দুর স্থানাঙ্ক ক্লিয়ার। এবার আমরা কিউ থেকে আর বিন্দুর এই দূরত্বটা বের করি। তাহলে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুর দূরত্ব বের করার সূত্র √ ভুজদ্বয়ের বিয়োগফল হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের বিয়োগফল হোল স্কয়ার। তাহলে এখান থেকে হিসাব করলে আপনি পাচ্ছেন 3। তাহলে এই বাহুটার মান যেহেতু 3, তাহলে এই বাহুটার মানও আসবে 3, যেহেতু সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় সমান হয়। তার মানে আমরা লিখতে পারি যে OP সমান QR হবে, সেটা কত? 3। তাহলে আমরা P বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। তাহলে এই যে P বিন্দু, তাহলে আমি x অক্ষের ঋণাত্মক দিকে কত একক যাচ্ছে? 3 একক যাচ্ছে। তাহলে x অক্ষের দিকে যেটা হিসাব হয় ওটা হচ্ছে ভুজের মান। তাহলে P বিন্দুর ভুজের মান আসবে 3, যেহেতু ঋণাত্মক দিকে যাচ্ছে তাহলে সেটা আসবে -0। ব্যাপারটা ক্লিয়ার? ঠিক
ঠিক আছে, যে এই দূরত্বটার মান আসছে 3। তাহলে আমি এক্স অক্ষের ঋণাত্মক দিকে 3 একক যেহেতু যাচ্ছি, তাহলে এই পি বিন্দুটার ভুজের মান আসবে 3, যেতে এক্স অক্ষের ঋণাত্মক দিকে, সো ভুজের মানটা আসবে মাইনাস দিয়ে। শেষ। তাহলে আমরা পিও পেয়ে গেলাম, আরও পেয়ে গেলাম। এবার আমি যদি দুই বিন্দুগামী সূত্র অ্যাপ্লাই করি, তাহলে এই পি আর কর্ণের সমীকরণ পেয়ে যাচ্ছে। কর্ণের সমীকরণ। তাহলে আপনি পিটাকে সূত্রের x1 y1 আর এটাকে সূত্রের x2 y2 ধরে সূত্র অ্যাপ্লাই করেন। তাহলে y মাইনাস y1 ডিভাইডেড বাই x মাইনাস x1, তাহলে হচ্ছে y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2। এবার যদি আমরা এখান থেকে হিসাব করি, তাহলে উপরে আসবে 1, নিচেও আসবে 1। এবার যদি আমরা আড়াআড়ি গুণ করি, তাহলে এটাই হচ্ছে পি আর কর্ণের সমীকরণ, যেটা আমাকে প্রশ্নে বের করতে বলছে। তাহলে এরই সাথে আমরা দিনাজপুর বোর্ড 2019 থেকে আরো একটা অঙ্ক সলভ করে ফেললাম। তাহলে আশা করি এই অঙ্ক নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন নাই, কোনো ডাউট নাই। ঠিক আছে, তো এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে। ভাই একটু পানি খেয়ে নি, পানি পিপাসা হয়েছে ভাইয়া। সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে? ওকে। কামরুন কলি, ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে চুকনকি আক্তার, ওয়ালাইকুম আসসালাম। ওকে, মেবি আপনাদের কমেন্ট ভাইয়ার এখানে ঠিকঠাকভাবে আসে না, দ্যাটস ওয়াই ভাই আপনাদের কমেন্ট দেখতে পারি না। আর আনফর্চুনেটলি ভাইয়ের কাছে এই মুহূর্তে ডিভাইস আছে একটা, আরেকটা ডিভাইস ড্যামেজ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তো যতদিন পর্যন্ত আরেকটা ডিভাইস না কেনা হচ্ছে, ততদিন পর্যন্ত একটা ডিভাইস দিয়ে ভাইকে চালিয়ে যেতে হবে। ঠিক আছে, ওকে। কেন যেন লাইভে আপনাদের কমেন্টগুলো আসে না, অথবা আপনারা কমেন্ট করেন না, দুটো যে কোনো একটা হবে। আচ্ছা, যাই হোক, তো আমরা আমাদের ক্লাস কন্টিনিউ রাখি। তো শেষ। ঠিক আছে, এবার ভাই চলে যায় পরবর্তী আরেকটা অঙ্কে। চলে যাচ্ছি, এবং এই অঙ্কটা খুব মজার একটা অঙ্ক। এটা বুটেক্সে আসছে, তারপরে এটা সম্ভবত বুটেক্সে আসছে, বুয়েট বা কুয়েট এরকম একটা তো আসছিল। ঠিক আছে, আমার ঠিক মনে নাই এটা। ওকে, তো দেখেন, আমাকে উদ্দীপকে 3টে সমীকরণ দিয়ে দিচ্ছে এরকম, যে y = mx, এই একটা সমীকরণ দিয়ে দিচ্ছে 1 নং এভাবে। তারপর দিয়ে দিচ্ছে y = m1x, এটাকে দিয়ে দিচ্ছে 2 নং। তারপরে আরেকটা দিয়ে দিচ্ছে y = b, এটা দিয়ে দিচ্ছে হচ্ছে 3 নং। এই 3টে সমীকরণ দিচ্ছে। তারপরে আমাকে প্রশ্নে বলছে, এটা হচ্ছে উদ্দীপকে বলা আছে। তারপরে আমাকে প্রশ্নে যেটা বলছে, প্রশ্নে বলছে যে 1, 2 এবং 3 নং রেখাত্রয় যে ত্রিভুজ গঠন করে, দেখাও যে ওই ত্রিভুজের ক্ষেত্রফল b²/2 1/m মাইনাস 1/m1। ওকে, এটা দিয়ে দিছে ক্ষেত্রফল, এটা প্রমাণ করতে হবে। আবার পাশে বলেও দিছে, বা এখানে লিখতেছি যে m1 m এর চেয়ে বড়। ওকে, আমরা এই অঙ্ক সলভ করি। খুব মজার একটা অঙ্ক, বাট সোজা। দেখেন, আমাকে তো 3টা সমীকরণ দিয়ে দিছে, বুঝছেন?
তো পরীক্ষায় যদি চিত্র দিয়ে আসে তাহলে চিত্র আঁকতে হবে না, আর যদি চিত্র দিয়ে না আসে মানে উদ্দীপকটা যদি এরকম থাকে তখন আপনাকে চিত্র আঁকতে হবে, ঠিক আছে? তো দেখেন এটা হচ্ছে গিয়ে ওয়াই অক্ষ আর এটা হচ্ছে গিয়ে এক্স অক্ষ। তাহলে আমরা এক্স অক্ষ নিলাম। তাহলে আমাকে 1 নং সমীকরণে কি দিয়ে দিছে? y = mx। তাহলে আমরা জানি যে এই ফরম্যাটের সমীকরণ থাকলে কি ধরনের রেখাকে বোঝায়? মূল বিন্দুগামী রেখা, মানে y থাকবে, তারপরে ঢাল থাকবে, ইনটু x থাকবে। এই ফরম্যাটে যদি সমীকরণ থাকে তাহলে ওই সমীকরণ দিয়ে বোঝায় মূল বিন্দুগামী রেখাকে। সম্ভবত 3.E এর লেকচারের 3 নম্বর সূত্রটা দেখে আসেন। ভাইয়া বলছিলাম যে মূল বিন্দুগামী রেখা হচ্ছে y = mx। ওকে, মানে y থাকবে, ঢাল থাকবে, গুণ x থাকবে। এই ফরম্যাটে সমীকরণ দেখা মানেই হচ্ছে মূল বিন্দুগামী রেখা। তাহলে দেখেন এই যে তার মানে এই যে 1 নং সমীকরণ দিয়ে বোঝানো হচ্ছে মূল বিন্দুগামী কোন একটা রেখাকে। তাহলে আমরা মূল বিন্দুগামী একটা রেখা আঁকলাম। তাহলে এটা হচ্ছে 1 নং সমীকরণের রেখা। এবার দেখেন এই 2 নং সমীকরণটা দেখেন, এই 2 নং সমীকরণ দিয়েও কিন্তু মূল বিন্দুগামী রেখাকে বোঝানো হচ্ছে। দেখেন y আছে, ঢাল আছে, ইনটু x আছে। তাহলে আমরা তো বলছি যে এই ফরম্যাটে সমীকরণ থাকা মানেই হচ্ছে মূল বিন্দুগামী রেখা। তাহলে এই 2 নং সমীকরণ দিয়ে যে রেখাকে বোঝানো হচ্ছে ওটাও কিন্তু মূল বিন্দুগামী রেখা। তফাৎ হচ্ছে 1 নং রেখার ঢালের মান হচ্ছে m আর 2 নং রেখার ঢালের মান হচ্ছে m1। ব্যাপারটা বোঝা গেছে? কিন্তু এই দুইটা সমীকরণ দিয়েই কিন্তু মূল বিন্দুগামী রেখাকে বোঝানো হচ্ছে। আচ্ছা, এতটুকু ক্লিয়ার। এবার আপনি মূল বিন্দুগামী রেখাটা এমন ভাবে আঁকবেন যাতে 1 নং রেখার উপরে থাকে। কেন ভাইয়া উপরে থাকবে কেন? এটা কেমন কথা ভাইয়া? উপরে থাকবে কারণ আমাকে প্রশ্নে বলা আছে যে m1 m এর চেয়ে বড় হবে, মানে 2 নং রেখার ঢালের মান 1 নং রেখার ঢালের চেয়ে বড়। তো মাথায় রাখবেন যেই রেখার ঢাল যত বড় ওই রেখা তত খাড়া। 2 নং রেখার ঢাল 1 নং রেখার ঢালের চেয়ে বড়, তার মানে 2 নং রেখাটা 1 নং রেখার চেয়ে বেশি খাড়া হবে। ক্লিয়ার? ওকে, তাহলে এই দুইটা সমীকরণ দিয়েই বোঝানো হচ্ছে মূল বিন্দুগামী রেখা। 2 নং রেখার ঢাল যেহেতু 1 নং রেখার ঢালের চেয়ে বড়, সেহেতু 2 নং রেখাটা হবে 1 নং রেখার চেয়ে বেশি খাড়া। আই হোপ ক্লিয়ার। এবার y = b এই সমীকরণ দিয়ে বোঝানো হবে x অক্ষের সমান্তরাল রেখা, x অক্ষের সমান্তরাল রেখা। ঠিক আছে? ওকে, ক্লিয়ার। তাহলে যদি পরীক্ষায় এভাবে প্রশ্ন দেয় তাহলে চিত্র আঁকা লাগবে, আর যদি উদ্দীপকের চিত্র দিয়ে দেয় তাহলে তো জিঙ্গা লালা, কোনো কিছু করা লাগবে না। আচ্ছা, এবার দেখেন এই যে 3টা রেখা 1 নং 2 নং 3 নং, এই 3টা রেখা মিলে একটা ত্রিভুজ গঠন করে। এই যে ত্রিভুজটা গঠন করে, তো আমাকে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে যার মান আসবে এটা। ঠিক আছে? তো আমরা ত্রিভুজের একটা নাম দিয়ে দিই ও এ বি। ওকে, তো আমরা লিখলাম তারে ধরি 1 নং 2 নং এবং 3 নং রেখা মিলে 3 নং রেখা মিলে ও এ বি ত্রিভুজ গঠিত হয়। ঠিক আছে? ওকে, এখন আমাদের কাছে কি এই ত্রিভুজের এই 3টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আছে? না। ঠিক আছে? তাহলে আমাদেরকে বের করতে হবে। যদি আমাদের কাছে এই ত্রিভুজের এই 3টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক থাকে তাহলে আমরা ক্ষেত্রফল বের করে একটা সূত্র শিখছি, ওই যে শোলেস মেথড, ওটা অ্যাপ্লাই করলেই এই ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। রাইট? ওকে, তাহলে এই যে এই ত্রিভুজের এই শীর্ষবিন্দু যেটা কিনা ও, এটা তো মূল বিন্দু। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক আমরা জানি 0,0। তাহলে আমরা লিখলাম যে ও হচ্ছে মূল বিন্দু, ও হচ্ছে মূল বিন্দু। তাহলে সুতরাং ও বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,0।
এবার এইটা দেখেন ভাই, সমীকরণগুলো এখানে একটু লিখি যাতে বুঝাতে সুবিধা হয় ভাইয়া। 1, এটা হচ্ছে 2, আর এটা হচ্ছে 3। ওকে, তো এবার দেখেন এই যে এই বিন্দুটা, হ্যাঁ এই বিন্দুটা কোন দুইটা রেখার ছেদবিন্দু? এই হচ্ছে 1 নং রেখা আর 3 নং রেখার ছেদবিন্দু। তাহলে আমরা লিখতে পারি যে এ হচ্ছে 1 নং ও 3 নং রেখার, এ হচ্ছে 1 নং ও 3 নং রেখার ছেদবিন্দু। ঠিক আছে, এবার ভাইয়ের কথাটা ভালোভাবে শুনেন। আপনি এখন কি করবেন, এই যে 1 নং সমীকরণ আর 3 নং সমীকরণ, এই দুইটা সমীকরণকে সমাধান করবেন। তাহলে দুইটা সমীকরণকে সমাধান করলে কার মান পাওয়া যায়? চলকের মান পাওয়া যায়। এই ক্ষেত্রে চলক হচ্ছে x এবং y। তাহলে আমি যদি 1 নং আর 3 নং সমীকরণকে সমাধান করি তাহলে আমি x এর মান পাবো, y এর মান পাবো। এই x আর y দিয়ে কি বুঝাবে? এই x আর y দিয়ে বুঝাবে এই দুইটা রেখার ছেদবিন্দু এর ভুজ আর কোটিকে। আই রিপিট, আমি যদি 1 নং আর 3 নং রেখার সমীকরণকে সমাধান করি তাহলে আমি x আর y এর মান পাবো। এখানে x দিয়ে বুঝাবে এই দুইটা রেখার ছেদবিন্দুর ভুজের মান, y দিয়ে বুঝাবে এই দুইটা রেখার ছেদবিন্দুর কোটির মান। তো এই কথাটা অলওয়েজ মাথায় রাখবেন যে দুইটা রেখার সমীকরণকে সমাধান করলে সব সময় ছেদবিন্দুর ভুজ আর কোটিকে পাওয়া যায়। দুইটা রেখার সমীকরণকে সমাধান করলে সব সময় ছেদবিন্দুর ভুজ আর কোটিকে পাওয়া যায়। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এখন সমাধান করি। তাহলে আপনি কাকে আগে সমাধান করবেন? 1 আর 3 কে। তাহলে দেখেন 3 নং সমীকরণ থেকে আপনি y এর মান সরাসরি পেয়ে যাচ্ছেন। y এর মান হচ্ছে b। এবার y এর মানটা আপনি এখানে বসিয়ে দেন। তো y এর মানটা যদি এখানে বসান তাহলে এখান থেকে হিসাব করলে x এর মান আসবে b/m। ঠিক আছে, তাহলে আমি যদি এই দুইটা সমীকরণকে সমাধান করি তাহলে x এর মান মানে ভুজের মান পাচ্ছি b/m আর কোটির মান পাচ্ছি b। এটা দিয়ে কাকে বুঝাবে? ছেদবিন্দু a কে বুঝাবে। ক্লিয়ার? সমাধান প্রক্রিয়া দেখানো লাগবে না, জাস্ট রাফে করে মানটা এখানে বসিয়ে দিলেই হবে। এবার b দেখেন, এই যে b, হ্যাঁ b কার ছেদবিন্দু? দেখো তো ভাইয়া, b হচ্ছে 2 নং, এই যে 2 নং আর 3 নং রেখার ছেদবিন্দু, রাইট? ওকে, তাহলে b হচ্ছে 2 ও 3 নং রেখার ছেদবিন্দু। তার মানে কি দাঁড়াচ্ছে? আমি যদি 2 নং সমীকরণ আর 3 নং সমীকরণকে সমাধান করি তাহলে যে x আর y কে পাবো ওটা দিয়ে বোঝানো হবে b এর ভুজ আর কোটিকে। ঠিক আছে, তাহলে সমাধান করি আমরা। তাহলে দেখেন 3 নং থেকে তো আমি y এর মান পেয়ে যাচ্ছি, তাহলে এখান থেকে হিসাব করলে y এর মান পাচ্ছি b। এবার y এর মানটা যদি এখানে বসিয়ে দিই 2 নং সমীকরণে, তাহলে এখান থেকে হিসাব করলে x এর মান পাচ্ছি b/m1। তাহলে আমি যদি 2 নং আর 3 নং সমীকরণকে সমাধান করি তাহলে ভুজের মান পাচ্ছি b/m1 আর কোটের মান পাচ্ছি b। তাহলে এটাই হচ্ছে আমাদের b বিন্দুর স্থানাঙ্ক। ক্লিয়ার? তাহলে আই হোপ পুরো কনসেপ্টটা এখানে ক্লিয়ার হয়ে গেছে। ওকে, এবার দেখেন, তাহলে আমাদের কাছে এখন এই ত্রিভুজের এই 3টা শীর্ষ বিন্দুর স্থানাঙ্ক আছে। তাহলে আমরা এখন শোলেস মেথড অ্যাপ্লাই করি, তাহলে খুব সহজে ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে শুরুতে আমরা একটা হাফ দিব, তারপরে কি করব? যে কোনো একটা বিন্দু দিয়ে হিসাব করব। তাহলে ও এর ভুজ ও এর কোটে, তারপরে এ এর ভুজ এ এর কোটে, তারপরে বি এর ভুজ বি এর কোটে, যাকে দিয়ে শুরু করলাম তার ভুজ তার কোটে। গ্রেট। এবার আমরা কি করব মনে আছে না? খেয়ে ফেলছেন? এইভাবে গুণ করব আগে, হ্যাঁ গুণ করে গুণফলগুলো যোগ করব। তাহলে যোগ করে পাচ্ছি এটা। তারপর এখানে সূত্রের একটা মাইনাস দিব, তারপরে এভাবে গুণ করব, এভাবে গুণ করব।
তাহলে এখানে যদি গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে এটা। এবার দেখেন এখান থেকে যদি হিসাব করেন তাহলে এটা আসবে। তাহলে দেখেন আমাদেরকে প্রশ্নে যেটা প্রমাণ করতে বলছে ওটা চলে আসছে, তাহলে প্রমাণিত। আমি সরি এখানে ভাই 2 লিখি নাই। হ্যাঁ, তাহলে দেখেন প্রমাণিত। সোজা না একদম অঙ্ক? দেখছেন অঙ্ক খুবই সোজা, শুধু আপনাদেরকে বুঝে বুঝে পড়া লাগবে, ঠিক আছে? যত কম মুখস্থ করা যায়, হ্যাঁ কিছু জিনিস একটু মুখস্থ তো করাই লাগে, মুখস্থ ছাড়া যে একদম চলা যায় না আসলে। হ্যাঁ কিছু জিনিস মুখস্থ করা লাগে, কিন্তু আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন ব্যাপারগুলো বুঝে বুঝে করার জন্য, তাহলে দেখবেন অনেক দিন ধরে মুখস্থ থাকবে, মনে থাকবে, ঠিক আছে? আর আরেকটা প্রশ্ন, আপনারা অনেকে আমাকে মেসেঞ্জারে কয়েকজন প্রশ্ন করছে, সেটা হচ্ছে ভাইয়া অঙ্ক যেটা আজকে অধ্যায় করছি, হ্যাঁ কয়েকদিন পরে ওই অধ্যায়টা ভুলে যায়। ভাইয়া ভুলে যাবেন তো, আপনি তো মানুষ, আপনি তো রোবট না, রাইট? আপনার যে মেমোরি, আমাদের মাথার যে মেমোরি, হ্যাঁ মেমোরিতে মানে আমরা প্রতিনিয়ত ভুলতে থাকি, ঠিক আছে? তো এই যাতে আপনি না ভুলেন এই কারণে রিকল করতে হয়, মানে পুনরায় মনে করতে হয়। তো ভাইয়া যেটা বলি সেটা হচ্ছে আপনি কি করবেন, দিনের একটা অংশ রাখবেন আগের পড়াগুলো রিভিশন দেওয়ার জন্য, যাতে রিকল করা হয়, ঠিক আছে? আর দিনের একটা অংশ রাখবেন যাতে নতুন পড়া শিখতে পারেন, নতুন কিছু জানতে পারেন। বুঝছেন কথাটা? আপনি যদি শুধু শিখতেই থাকেন তাহলে আগের পড়াগুলো ভুলে যাবেন। অনেকে আবার বলে কি যে আগের পড়া রিভিশন দেওয়ার জন্য, মানে শুধু আগের পড়াগুলো সম্পূর্ণ রিভিশন দিয়ে যাতে নতুন পড়া শিখে, এটাও করা যাবে না, ঠিক আছে? আপনি যদি শুধু শিখতে থাকেন তাহলে আগের পড়া ভুলে যাবেন। আবার আপনি যদি শুধু আগের পড়াগুলো রিভিশন দিতে থাকেন, হ্যাঁ তাহলে নতুন কিছু শেখা হবে না। দ্যাটস ওয়াই ব্যালেন্স রাখার জন্য পারফেক্ট হচ্ছে আপনি দিনের একটা অংশ রাখবেন আগের পড়াগুলো রিভিশন দেওয়ার জন্য, আর দিনের একটা অংশ রাখবেন নতুন কিছু শেখার জন্য। তাহলে আগেরটাও মনে থাকবে, নতুন কিছুও শেখা হবে, একটা ব্যালেন্স থাকবে। বুঝা গেছে কথাটা? ওকে, এভাবেই করবেন। আচ্ছা, তো আশা করি এই অঙ্ক নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন নাই। তো এই ধাঁচের আরো একটা অঙ্ক আছে আমাদের, ওটাতে একটু ঝামেলা আছে, ছোট্ট একটা জায়গায় আপনাদের ধরতে অসুবিধা হয়, তো ভাই সেটা করে দিচ্ছি, ঠিক আছে? Okay, everything is difficult before it is easy। কথাটা বলছিলাম হচ্ছে শেখ সাদে, আমার খুব পছন্দের একজন মানে মানুষ, বা কথাটাও খুব পছন্দের, যে সহজ হওয়ার আগে সব কিছুই কঠিন লাগে। এই যে দেখেন ভাই এখন অঙ্ক করাচ্ছি, খুব ফ্লুয়েন্টলি করাচ্ছে, ঠিক আছে? তো এই যে ভাইয়া এত ভালোভাবে করাতে পারতেছি, ইটস বিকজ ভাইয়ের অনেক দিনের প্র্যাকটিস আছে, বুঝতে পারছেন? ওকে, যখন চিন্তা করেন ফার্স্ট টাইম যখন আমি এই অঙ্কগুলো করাচ্ছিলাম বোর্ডে এতগুলো মানুষের সামনে, এতগুলো ছাত্রছাত্রীর সামনে, তখন ভাইয়ের বুক কাঁপতেছিল, বুঝতে পারছেন? ইভেন যে মানে এবার যে ভাইয়া লাইভে এখন যে ক্লাস নিচ্ছে, মাঝখানে তো দীর্ঘদিন যাবৎ ভাইয়া লাইভে ক্লাস নিই নাই, তো যখন অনেক দিন গ্যাপ দেওয়ার পরে যখন আবার লাইভে ক্লাস নেওয়া শুরু করলাম, তখন ট্রাস্ট মি আপনি চাইলে ভাইয়ের ম্যাট্রিক্স নির্ণায়কের ক্লাসগুলো দেখে আসতে পারেন। ওখানে ভাইয়া খুব আনইজি ছিলাম, ঠিক আছে? ইটস বিকজ ওই যে অনেক দিন গ্যাপ দেওয়ার কারণে আমার মধ্যে একটা জড়তা চলে আসছিল। তো ওই ক্লাসগুলোতে ভাইয়ের মধ্যে একটু জড়তা কাজ করতেছিল, ইভেন ভাই এটা ওপেনলি স্বীকারও করে নিছি, সমস্যা নেই। কিন্তু এখন ভাইয়ের মধ্যে ওরকম জড়তা কাজ করে না। এই যে দেখেন ক্লাসগুলো খুব ফ্লুয়েন্টলি নিচ্ছে, ঠিক আছে? তো বিকজ জড়তা কাজ করতেছে না, দেখছেন? তো এটাই প্র্যাকটিস। ওকে, আচ্ছা, তো চলে যাই আমরা 6 নম্বর অঙ্কে। আমরা আর খুব বেশি হইলে এই 6 নম্বর অঙ্ক, আরেকটা অঙ্ক আছে 7 নম্বর, ওইটা সলভ করবো। বাই দ্য ওয়ে আমি তো চেক করতেছি না যে লাইভের অবস্থা কি, আসলে সবকে দেখা যাচ্ছে কিনা। কেউ একজন সালাম দিয়েছেন, রাফি ওয়ালাইকুম আসসালাম। আলফি বলেছেন ভাই আপনাকে বিদেশ চলে যাচ্ছেন।
জানি না ভাই, বিদেশ চলে যেতেও পারি, সমস্যা তো নাই। ওকে, তো দেখেন, তো ম্যাথ 6 দেখেন আমাদেরকে কি বলছে, আমাদেরকে তিনটা রেখা দিছে, একটা হচ্ছে x = a, একটা হচ্ছে y = b এবং y = mx, এই তিনটা রেখা দিয়ে দিছে, বুঝছেন। আর আমাকে বলছে যে এই রেখা তিনটি যে ত্রিভুজ গঠন করে দেখাও যে তার ক্ষেত্রফল 1/2m × b - ma²। ওকে, তো আমরা এখন এই অঙ্কটা সলভ করি। আচ্ছা দেখেন, হুবহু প্রায় সেম অঙ্কই, হ্যাঁ, কনসেপ্ট সেম। তো আমাদেরকে তিনটা সমীকরণ দিচ্ছে, একটা হচ্ছে x = a, আরেকটা হচ্ছে y = b, আরেকটা হচ্ছে y = mx। তিনটা সমীকরণ দিচ্ছে। তো ভাই চিত্র আঁকি, ঠিক আছে, পরীক্ষায় চিত্র দিয়ে আসতে পারে, মানে এই চিত্রটা দিয়ে দিতে পারে উদ্দীপকে। এটা হচ্ছে y অক্ষ আর এটা হচ্ছে x অক্ষ। তো দেখেন এখানে আমাকে সমীকরণ কি দিছে, x = a। আমরা ইতিমধ্যে জানি, প্রথম লেকচারে 3.e এর প্রথম লেকচারে ভাইয়া বলছিলাম যে এই ফরম্যাটে যদি সমীকরণ থাকে তাহলে রেখাটা হবে y অক্ষের সমান্তরাল। তাহলে এই রেখাটা হবে, এই সমীকরণ দিয়ে যে রেখাটাকে বুঝাবে ওই রেখাটা হবে হচ্ছে y অক্ষের সমান্তরাল। y = b, এই সমীকরণ দিয়ে বুঝাবে x অক্ষের সমান্তরাল, রাইট? ওকে, ভালো কথা। এবার দেখেন এই যে y = mx, এটা দিয়ে বুঝাবে মূল বিন্দুগামী রেখা। তাহলে আপনি এখন এই মূল বিন্দুগামী একটা রেখা আঁকবেন। এখন এখানে একটা ভুল হয়, ভুল কি, আপনারা মূল বিন্দুগামী রেখাটা এমন ভাবে আঁকেন যে 1 নং আর 2 নং রেখার ছেদবিন্দু দিয়ে যায়, মানে এভাবে আঁকলে কিন্তু হবে না। আপনি মূল বিন্দুগামী রেখাটা এমন ভাবে আঁকবেন যাতে এই ছেদবিন্দু দিয়ে না যায়, হয় 1 নং আর 2 নং রেখার ছেদবিন্দুর উপর দিয়ে যাবে অথবা নিচ দিয়ে যাবে, যেদিকে আপনার ইচ্ছা, কিন্তু ছেদবিন্দু দিয়ে যেতে পারবে না। এখন এখানে একটা প্রশ্ন চলে আসে যে কেন ভাইয়া, কেন যাবে না? এটা আপনাদের জন্য বাড়ির কাজ। আপনার ভাইকে কমেন্ট সেকশনে বলবেন যে কেন এই 3 নং মানে মূল বিন্দুগামী রেখাটা 1 নং আর 2 নং এর ছেদবিন্দু দিয়ে যাবে না, হয় উপর দিয়ে আঁকবো অথবা নিচ দিয়ে আঁকবো। কারণটা চিন্তা করবেন, চিন্তা করে ভাইকে কমেন্ট সেকশনে জানাবেন, ঠিক আছে? আচ্ছা, তো এবার দেখেন এই তিনটা রেখা 1 নং 2 নং 3 নং, এই তিনটা রেখা মিলে একটা ছোট্ট ত্রিভুজ গঠন করছে, ঠিক আছে? তো আমাকে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে। এটা তো আমরা ত্রিভুজের একটা নাম দিয়ে দিই, এ বি আর সি। ওকে, তো আমরা লিখে ফেলি যে ধরি 1 নং 2 নং এবং 3 নং রেখা মিলে 3 নং রেখা মিলে এ বি সি ত্রিভুজ গঠন করে, ঠিক আছে? তো আমরা এখন এই ত্রিভুজের এই তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করব। তাহলে শুরুতে এ বের করি, হ্যাঁ। তাহলে এখানে এ কার ছেদবিন্দু? এ হচ্ছে, দেখেন এ হচ্ছে 2 নং রেখা আর 3 নং রেখার ছেদবিন্দু। তাহলে আমরা লিখতে পারি এ হচ্ছে 2 ও 3 নং রেখার ছেদবিন্দু, ঠিক আছে? তাহলে আমরা আগের অঙ্ক থেকে পড়ে আসছি অলরেডি। তাহলে এ হচ্ছে 1 নং আর 3 নং রেখার ছেদবিন্দু, তার মানে আমি যদি 2 নং, তাহলে আমরা যদি এই 2 নং আর 3 নং রেখার সমীকরণকে, এই দুইটা সমীকরণকে যদি সমাধান করি তাহলে পেয়ে যাব এই দুইটা রেখার ছেদবিন্দু এর ভুজ এবং কোটিকে, রাইট? তাহলে দেখেন আপনি 2 নং থেকে y এর মান পেয়ে যাচ্ছেন b, তাহলে a বিন্দুটার কোটির মান হচ্ছে b।
আর বি যদি ওয়াই এর মানটা যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে পেয়ে যাব এক্স এর মান, এক্স এর মান হচ্ছে বি বাই এম। ওকে, তারপর বি হিসাব করেন, বি কার কার ছেদবিন্দু? বি হচ্ছে এই যে 2 নং রেখা আর 1 নং রেখার ছেদবিন্দু। তাহলে বি হচ্ছে 1 নং ও 2 নং রেখার ছেদবিন্দু। তার মানে আমি যদি 1 নং রেখার সমীকরণ, আমি যদি 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণকে সমাধান করি তাহলে আমি যে এক্স আর ওয়াই এর মান পাবো সেটা হবে এই দুইটা রেখার ছেদবিন্দু বি এর ভুজ এবং কোটে, রাইট? তাহলে আমি যদি 1 নং আর 2 নংকে সমাধান করি তাহলে দেখেন এখান থেকে সমাধান করা লাগতেছে না, স্পষ্ট বোঝাই যাচ্ছে যে এখান থেকে সমাধান করলে আমি এক্স এর মান পাচ্ছি এ, মানে ভুজের মান এ, আর কোটের মান পাচ্ছি বি। তাহলে আমি যদি এই দুইটা সমীকরণকে সমাধান করি তাহলে এক্স এর মান আসবে এ, ওয়াই এর মান আসবে বি। তাহলে এটা দিয়ে কাকে বুঝাবে? এই দুইটা রেখার ছেদবিন্দু বি কে বুঝাবে। তাহলে সি হচ্ছে 1 নং আর 3 নং রেখার ছেদবিন্দু। ছেদবিন্দু। তাহলে এবার আপনি 1 নং আর 3 নংকে সমাধান করেন, ঠিক আছে? তাহলে আপনি দেখুন 1 নং আর 3 নংকে সমাধান করেন তাহলে আপনি পেয়ে যাবেন সি এর ভুজ এবং কোটে। তাহলে 1 নং থেকে আপনি এক্স এর মান পেয়ে গেলেন, মানে ভুজের মান পেয়ে গেলেন এ, আর এক্স এর মানটা যদি আপনি এখানে বসান 3 নং এ তাহলে পেয়ে যাবেন ওয়াই এর মান এ এম বা এম এ, ঠিক আছে? তাহলে আমরা যদি 2 নং 3 নংকে সমাধান করি তাহলে পেয়ে যাব এ এর ভুজ কোটি, যদি 1 নং 2 নংকে সমাধান করি তাহলে পেয়ে যাব বি এর ভুজ কোটি, আর আমরা যদি 1 নং আর 3 নংকে সমাধান করি তাহলে পেয়ে যাব সি এর ভুজ আর কোটিকে। তাহলে এখন আমাদের কাছে এই ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আছে। তাহলে আমরা এখন শোলেস মেথড অ্যাপ্লাই করি বা ফর্মুলা অ্যাপ্লাই করি, তাহলে পেয়ে যাব এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে শুরুতে একটা হাফ দিব, তারপরে এ এর ভুজ এ এর কোটি, বি এর ভুজ বি এর কোটি, সি এর ভুজ সি এর কোটি, যাকে দিয়ে শুরু করলাম তার ভুজ তার কোটি। ওকে, এবার আমরা আগে এভাবে হিসাব করে ফেলি। এবার এখানে সূত্রের মাইনাস, তারপরে এভাবে হিসাব করি। এবার যদি আমরা এখান থেকে হিসাব করি তাহলে আমরা পাবো হচ্ছে এটা পাবো। ওকে, এবার দেখেন এই লাইনটাতেই হচ্ছে আসলে টার্নিং পয়েন্ট। ওকে, এখানে এসে আপনারা আটকান। তো কি করবেন দেখেন, আপনি কেউ চিন্তা করবেন, আপনাকে আনতে হবে কি 1/2m, মানে 2 এর সাথে m গুণ আকার আছে। এখানে কি 2 এর সাথে m গুণ আকার আছে? নাই। তাহলে প্রমাণের সাথে মেলানোর জন্য আমরা একটা 2 এর সাথে m গুণ আকারে নিছে। তাহলে এই m তো অতিরিক্ত, এটা আপনি অতিরিক্ত আনছেন, তাহলে এই m কে বাদ দেওয়ার জন্য এখানে আবার m গুণ করে দিছি। গ্রেট। এবার আমরা m কে দিয়ে ব্র্যাকেটের মধ্যে গুণ দিয়ে দিই। তো গুণ দিয়ে দিলে আপনি পাবেন হচ্ছে এটা, ঠিক আছে? ওকে, এবার যদি আমরা এটাকে a মাইনাস বি, হ্যাঁ a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রের ফরম্যাটে নিই তাহলেই দেখেন প্রমাণটা চলে আসছে, ঠিক আছে? প্রমাণিত। দেখেন তো একদম ইজি না? ঠিক আছে, ওকে। তো আমরা চলে যাই পরবর্তী অঙ্কে। আই হোপ এই টাইপের মধ্যে যদি অঙ্ক আসে আপনারা আর প্রবলেম ফেস করবেন না ইনশাআল্লাহ, ঠিক আছে? বাসায় প্র্যাকটিস করবেন। তো এবার আমরা চলে যাই আরেকটা অঙ্কে। ম্যাথ 7।
রেখাটি দ্বারা অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশের খণ্ডিত অংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। ঠিক আছে, এই হচ্ছে প্রশ্নের একটা অংশ, এটা করতে হবে। এরপরে আমার কাছ থেকে আরো একটা মান চাইছে, সেটা হচ্ছে উপরিউক্ত খণ্ডিত অংশ, উপরিউক্ত খণ্ডিত অংশ কোন বর্গের বাহু হলে তার ক্ষেত্রফল বের করো। তার ক্ষেত্রফল কত? ঠিক আছে, ওকে। তো দেখেন, এটাতে গেল হচ্ছে বইয়ে প্রশ্ন দিয়ে আছে, মানে এভাবে আছে বিবৃতিমূলক। তা আমরা এখন চিত্র আঁকি, তাহলে উদ্দীপকের চিত্র দিয়ে আসলে কিভাবে আসবে ওইটা সম্পর্ক একটা আইডিয়া পেয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা। তো আমাকে একটা রেখা সমীকরণ দিছে x + 2y + 7 = 0। তা আপনি এখন এই সমীকরণকে আগে এই ফরম্যাটে নিয়ে যাবেন। কেন ভাই, নিয়ে গেলে কি লাভ? আপনি যদি এই সমীকরণকে এই ফরম্যাটে নিয়ে যান, তাহলে এই সমীকরণ দ্বারা, মানে এই রেখা দ্বারা x অক্ষের খণ্ডিত অংশ এবং y অক্ষের খণ্ডিত অংশের মান পেয়ে যাবেন। ঠিক আছে, ওকে। তাহলে এই যে +7, এটা এই পাশে গেলে হবে -7। ওকে, তো আমি এই ফরম্যাটে আনতে চাচ্ছি, তাহলে এই ফরম্যাটে আনতে চাওয়া মানে ডান পাশে কত আনতে হবে? 1। তাহলে এখানে 1 আনার জন্যে সবাইকে -7 দিয়ে ভাগ দিয়ে দিলাম। তাহলে সবাইকে -7 দিয়ে ভাগ দিলে এটা আসবে। ঠিক আছে, এবার x এর সাথে কোনো সহগ থাকতে পারবে না, এখানে x এর সাথে কোনো সহগ নাই। y এর সাথে কোনো সহগ থাকবে না, কিন্তু এখানে y এর সাথে সহগ 2 আছে, তাহলে এই 2 কে সরাতে হবে। ওকে, তো 2 কে সরানোর জন্য আমরা কি করব? লবকে 2 দিয়ে ভাগ দিলাম। লবকে যদি 2 দিয়ে ভাগ দিই, তাহলে হরকেও 2 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে দেখেন হুবহু এই ফরম্যাটে চলে আসছে। ঠিক আছে, তাহলে মোট কথা হচ্ছে প্রশ্নে যে সমীকরণটা দেয়া ছিল এই সমীকরণটাকে ভেঙে আমি হুবহু এই ফরম্যাটে আনছি। কেন আনছি? যাতে আমি x অক্ষ হতে খণ্ডিত অংশের মান জানতে পারি আর y অক্ষ হতে খণ্ডিত অংশের মান জানতে পারি। এবার আমরা চিত্র আঁকি। তাহলে এটা হচ্ছে y অক্ষ, তারপরে এটা হচ্ছে x অক্ষ। তাহলে এই রেখাটা x অক্ষের ঋণাত্মক দিক থেকে 7 একক খণ্ডিত করে। ধরলাম এখান থেকে এতটুকু, x অক্ষের ঋণাত্মক দিকে এতটুকু হচ্ছে 7 একক। তারপরে y অক্ষের ঋণাত্মক দিক থেকে 7/2 একক খণ্ডিত করে। ধরলাম এখান থেকে এতটুকু হচ্ছে 7/2 একক। এবার এই দুইটা বিন্দু যোগ করে দিলেই আমি এই সমীকরণের রেখা পেয়ে যাচ্ছি। আই হোপ এটা বুঝতে কোনো সমস্যা নেই। তাহলে এই রেখাটা x অক্ষের ঋণাত্মক দিক থেকে 7 একক খণ্ডিত করে, y অক্ষের ঋণাত্মক দিক থেকে 7/2 একক খণ্ডিত করে। তাহলে এটাই হচ্ছে এই সমীকরণের রেখা। ওকে, এবার আমরা ধরে নিচ্ছি এই রেখাটা x অক্ষকে a বিন্দুতে আর y অক্ষকে b বিন্দুতে ছেদ করে। তাহলে 1 নং রেখা x অক্ষকে a বিন্দুতে, তাহলে বলুন তো এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? যেহেতু আমি x অক্ষের ঋণাত্মক দিকে 7 ঘর যাচ্ছে, মানে 7 একক যাচ্ছে, তাহলে এই বিন্দুর ভুজ আসবে -7 আর কোটির মান আসবে 0। আর বি বিন্দুর স্থানাঙ্ক কত আসবে? যেহেতু আমি y অক্ষের ঋণাত্মক দিকে 7/2 একক যাচ্ছে, তাহলে কোটির মান আসবে -7/2 আর ভুজের মান আসবে 0।
ওকে, এবার আমাকে প্রশ্ন কি বলছে দেখেন, আমাকে প্রশ্ন বলছে এই রেখাটার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশের, আর আমরা ইতিমধ্যেই বলে ফেলছি যে অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ বলতে বোঝাবে এই অংশটা, যে অংশটা এক্স অক্ষ ওয়াই অক্ষের মাঝখানে আছে, এই অংশটাই হচ্ছে অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ। তাহলে আমাদেরকে এই অংশটার মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এ বি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করব। তাহলে এ বি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে। তো মধ্যবিন্দুর ভুজ বের করার সূত্র কি? মধ্যবিন্দুর ভুজ বের করার সূত্র হবে x1 প্লাস x2। তাহলে x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, আর মধ্যবিন্দুর কোটি আসবে y1 প্লাস y2। তাহলে y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে হিসাব করলে আমি পেয়ে যাচ্ছি এটা। তাহলে এটাই হচ্ছে এই মধ্যবর্তী খণ্ডিত অংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তাহলে পুরো অঙ্কটা ক্লিয়ার। তো আমাদেরকে প্রশ্নে যে সমীকরণ দেয়া ছিল, আমরা ওই সমীকরণকে x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1 এই ফরম্যাটে আনছি। কেন আনছি? যাতে x অক্ষ হতে খণ্ডিত অংশের দৈর্ঘ্য জানতে পারি আর y অক্ষ হতে খণ্ডিত অংশের দৈর্ঘ্য জানতে পারি, দেন খুব সহজে চিত্রটা আঁকা যাচ্ছে। ওকে, এবার আমরা ধরে নিচ্ছি এই রেখাটা x অক্ষকে a বিন্দুতে ছেদ করে, তাহলে a বিন্দুর স্থানাঙ্ক আসবে এটা। y অক্ষকে b বিন্দুতে ছেদ করে, তাহলে b বিন্দুর স্থানাঙ্ক আসবে এটা। ওকে ফাইন। এবার আমাকে এই মধ্যবর্তী খণ্ডিত অংশের এই মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে। তাহলে মধ্যবিন্দুর ভুজ বের করার সূত্র কি? x1 প্লাস x2 বাই 2, তারপর কোটি কি y1 প্লাস y2 বাই 2। হিসাব করলে শেষ। তাহলে প্রশ্নে একটা অংশ সলভ করে ফেলছে। এবার আরেকটা অংশ কি বলছে দেখেন, বলছে এই যে খণ্ডিত অংশটা, এই খণ্ডিত অংশ যদি কোনো বর্গের বাহু হয়, মানে এটা দিয়ে যদি কোনো বর্গের বাহুকে বোঝানো হয়, এই এটা দিয়ে যদি কোনো একটা বর্গের বাহুকে বোঝানো হয়, ঠিক আছে, তাহলে ওই বর্গের ক্ষেত্রফল কত হবে? তাহলে এখানে এ বি হচ্ছে এই বর্গের বাহু। ওকে, আর আমাকে এই বর্গের ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে এটা একদম ইজি যে এ বি কোন বর্গের বাহু হলে ওই বর্গের ক্ষেত্রফল, ঠিক আছে। তো বর্গের ক্ষেত্রফল বের করার সূত্র কি? বর্গের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে বাহু স্কয়ার। তাহলে একটা বর্গের চারটা বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান হয়, তাহলে চারটা বাহুর দৈর্ঘ্য জানতে হয় না, ইউ নো অলরেডি দ্যাট। তাহলে এ বি যদি কোনো বর্গের বাহু হয়, তাহলে ওই বর্গের ক্ষেত্রফল কি আসবে? বাহু স্কয়ার। আর এখানে বাহু এ বি এর মান তো আমরা জানি, তাহলে এ বি স্কয়ার, ঠিক আছে। তাহলে এ বি দিয়ে যদি কোনো বর্গের বাহুকে বুঝায়, তাহলে ওই বর্গের ক্ষেত্রফল আসবে বাহু স্কয়ার। তাহলে এখানে বাহু বলতে আমরা কার মান জানি? এ বি এর মান জানি, তার মানে এ বি স্কয়ার। তো আমরা এখন এ থেকে বি এর দূরত্ব বের করে ফেলি। তাহলে রুট ওভার ভুজ দ্বয়ের বিয়োগফল হোল স্কয়ার প্লাস কোটি দ্বয়ের বিয়োগফল হোল স্কয়ার। ওকে, আর উপরে যে হোল স্কয়ারটা ছিল সেটা এখানে রেখে দিলাম। এবার এখানে রুট ওভার স্কয়ার কাটা, এখানে আসবে 49, এখানে আসবে 49/4। এবার যদি আমরা এখানে লসাগু করি, তাহলে আপনি এখান থেকে পাচ্ছেন 245/4 বর্গ একক, ঠিক আছে। তাহলে এ বি দিয়ে যে বর্গের বাহুকে বোঝানো হবে, ওই বর্গের ক্ষেত্রফল আসবে 245/4 বর্গ একক, ঠিক আছে। তাহলে আই হোপ এই অঙ্কটাও একদম ক্লিয়ার, ঠিক আছে। ওকে,
তো সরল রেখা 3 পয়েন্ট অনুশীলনের 3 পয়েন্ট ই থেকে এই অঙ্কগুলোই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক। 2 স্টার, 3 স্টার, 4 স্টার, 5 স্টার, ঠিক আছে। তো আর দুইটা অঙ্ক আছে যেগুলো খুবই কম গুরুত্বপূর্ণ, তো ওগুলো আজকে আর করাচ্ছি না, ঠিক আছে, এগুলো আপাতত আমরা রেখে দিচ্ছি, ঠিক আছে। আগামী ক্লাসে আমরা চলে যাব অধ্যায় 3.f এ। নতুন অধ্যায়ের সূচনা হবে আগামী ক্লাসে, ইনশাল্লাহ আপনারা থাকবেন, ক্লাস করবেন। ভাই ক্লাসগুলো ইউটিউবে আপলোড দিয়ে দিচ্ছি, আপনাদের যদি ফেসবুকে দেখতে সমস্যা হয় তাহলে ইউটিউবে দেখে নেবেন। আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে সাদমান আবির। সাদমান আবির, শুধু এই উপরে এটা দিবেন না, সোজা লিখে দিবেন সাদমান আবির, ওকে। আর ভাই যে অঙ্কগুলো করাচ্ছি ওই অঙ্কগুলো নিয়ে একটা পিডিএফ ফাইল আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ঠিক আছে। ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন। এটা করার পেছনে কারণ হচ্ছে একজন এক এক রকমের বই ফলো করে। কেউ হয়তো বা আমাদের অক্ষরপত্র ফলো করে, কেউ কেতাব স্যারের বই ফলো করে, কেউ হয়তো রূপন্তী প্রকাশনে, কেউ বা এস.ইউ. আহমদ স্যারের বই ফলো করে। একজন এক এক রাইটারের বই ফলো করে, ঠিক আছে। তো দ্যাটস ওয়াই অঙ্কগুলো খুঁজে পেতে অনেকের হয়তো অসুবিধা হবে। অনেক অঙ্ক আছে ভাই এখানে করাচ্ছি যেগুলো বইয়ে নাই, ঠিক আছে। তো দ্যাটস ওয়াই যে অঙ্কগুলো করাচ্ছি ওই অঙ্কগুলো নিয়ে একটা বানানো পিডিএফ ফাইল আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন এবং এই অঙ্কগুলোই বারবার প্র্যাকটিস করবেন। অ্যান্ড ট্রাস্ট মি, এই অঙ্কগুলো যদি আপনি বারবার প্র্যাকটিস করেন এইচএসসি একাডেমিকের জন্য মোর দেন এনাফ, ঠিক আছে, ইনশাল্লাহ। এবার তো বলা উচিত না পাবলিকলি, বাট ইনশাল্লাহ আপনি যদি অঙ্কগুলোই করেন তাহলে এইচএসসির জন্য মোর দেন এনাফ, ঠিক আছে। তো আপনারা আপনাদের ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করবেন যদি ইফ ইউ ফাইন্ড ইট ইউজফুল, ওকে। দেখা হচ্ছে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ। বাসায় পড়াশোনা করবেন, সময় খুবই কম, ঠিক আছে। মানে ড্রিম বিগ, বড় স্বপ্ন দেখেন এবং ওই অনুযায়ী পরিশ্রম করেন। আসসালামু আলাইকুম।